আলু কি কম বাড়তে আছে? সমস্যা নেই, এটা আমি রাখবো। আলু কি কম বাড়তে আছে? ওকে, ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইথার, এবং এটা হচ্ছে আমাদের 33 নম্বর লেকচার। সো এটা একটা রিভিশন টাইপ লেকচার হবে, এবং এটা খুব ছোটোখাটো একটা লেকচার হবে এবং খুব একটা বেসিক লেকচার হবে। ক্লিয়ার? সো ইথার কি সেটা আমরা সবাই জানি যে তোমার ধরো যে একটা অ্যালকাইল গ্রুপ থাকলো, তার দুইটা মাঝখানে একটা ও গ্রুপ থাকলো, অক্সিজেন থাকলো, আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ। অথবা এখানে যদি তোমার ধরো যে অ্যালকাইল গ্রুপ থাকে, মাঝখানে যদি একটা অক্সিজেন থাকে, আর যদি অ্যারাইল গ্রুপ থাকে, অ্যারাইল গ্রুপ মানে হচ্ছে তোমার বেনজিন চক্রের গ্রুপ, তাই না? মানে এরকম ফিনাইল গ্রুপ যদি অ্যাটাচ থাকে, ফিনাইল গ্রুপ যদি অ্যাটাচ থাকে তখন সেটাকে বলা হয় অ্যারাইল গ্রুপ। অথবা দুইটা অ্যারাইল গ্রুপ যদি একটা অক্সিজেনের মাধ্যমে সংযুক্ত থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে ইথার। সো নর্মালি এটা হচ্ছে ইথার। ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার ইথারের কয়েকটা প্রপার্টিস নিয়ে আলোচনা করব, যে প্রপার্টিসগুলো দিয়ে তোমাদেরকে সৃজনশীলে তোমাদের খ নম্বরে অর্থাৎ 2 নম্বরের মানে অনুধাবনমূলক কোয়েশ্চেন তোমাদেরকে দিতে পারে। সো এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে ইথার নর্মালি। সো যেমন একটা ইথারের উদাহরণ দেওয়া যেতে পারে, ধরো যে এটা CH3 দেন OCH3, এটাকে বলা হয় ডাই মিথাইল ইথার। আবার যদি তুমি C2H5 দেন তুমি ও দাও, তারপরে C2H5 দাও, সেটাকে বলা হবে ডাই ইথাইল ইথার। আবার এরকম করা যেতে পারে, এরকম ধরো যে CH3O দেন C2H5 যেটাই দাও, এটা ইথাইল মিথাইল ইথার, বা এইগুলার যে নামকরণ ছিল সেগুলো নামকরণ নিয়ে আমরা ডিটেলস আলাদা একটা লেকচার নিয়ে আসছি। ক্লিয়ার? সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা এদের কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করব। প্রপার্টিসের মধ্যে ফার্স্ট মানে সেম কোশ্চেন, সেমভাবে আনসার দেওয়ার কোশ্চেন, বাট কয়েকভাবে ঘুরায় আসতে পারে কোশ্চেনটা। প্রথম ব্যাপারটা হচ্ছে যে ধরো অ্যালকোহল এবং এমিন তোমার যতটা সক্রিয়, ইথার কেন ততটা সক্রিয় না? ফার্স্ট কথা হচ্ছে এটা। অথবা কোশ্চেনটাকে এইভাবে করতে পারে, ধরো যে তোমার অ্যালকোহল তারপরে এমিন পানিতে দ্রবীভূত হলেও তোমার ইথার কেন পানিতে দ্রবীভূত না? এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। থার্ডলি আসতে পারে, ধরো যে তোমার ইথার মানে তোমার ইথারের তুলনায় অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি কেন? তো এরকম সেম টাইপের কয়েকটা কোয়েশ্চেন আসতে পারে, এবং সবগুলা কোয়েশ্চেনের যে বেসিক আনসার, সেই বেসিক আনসার সেম। তো আমি ফার্স্টে যাই যে অ্যালকোহল এবং তোমার ইয়ার মতো, মানে কি বলবো, যে অ্যালকোহল এবং তোমার এমিনের মতো ইথার কেন সক্রিয় না? এটার আনসার দিই, সবগুলো আলাদা আলাদা আনসার দিব, বাট বেসিক জিনিস একটাই। ঠিক আছে? সো কি বলবো, যে অ্যালকোহল, এটা একটা কোয়েশ্চেন, যে অ্যালকোহল এবং এমিনের মতো, এমিনের চেয়ে, এটা লিখি, এমিনের চেয়ে ইথার কম সক্রিয় কেন? ইথার কম সক্রিয় কেন? আচ্ছা, তো এদের একটু স্ট্রাকচারগুলো একটু আমরা চিন্তা করি। স্ট্রাকচারগুলো যদি চিন্তা করি, তাহলে ধরো যে আমরা একটা নর্মাল অ্যালকোহল নিই। নর্মাল অ্যালকোহল যদি আমি নিই, তাহলে সেটা হচ্ছে ধরো যে তোমার CH3 দেন হচ্ছে তোমার ধরো যে OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল। ঠিক আছে? কার্বনের সাথে OH গ্রুপ সংযুক্ত আছে। তারপরে আমরা কী করবো, যে কোনো একটা এমিন নিব। এমিন নিতে গেলে আমরা কী করবো, এখানে ধরো যে তোমার এটাই নেই, CH3 দেন হচ্ছে তোমার NH2, এইদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে একটা এমিন গ্রুপ। ক্লিয়ার? তারপর আমরা একটা নিলাম ইথার। এখন ইথারের জন্য আমরা নিলাম হচ্ছে এটা দেখো H3C, দেন হচ্ছে তোমার এদিকে হচ্ছে মাঝখানে অক্সিজেন, দেন হচ্ছে এদিকে C, দেন এদিকে হচ্ছে তোমার CH3। ক্লিয়ার? এবং এদিকে তোমার যে অক্সিজেন আছে, এদিকে যে অক্সিজেন আছে তার দুইটা লোন পেয়ার আছে, মানে মুক্তজোড় আছে, আর এদিকে যে নাইট্রোজেন আছে তার একটা মুক্তজোড়, এদিকে যে অক্সিজেন আছে তার দুইটা মুক্তজোড় আছে। আপাতত এই মুক্তজোড়গুলো নিয়ে আমরা চিন্তা করলাম না। ঠিক আছে? এগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। এখন একটা জিনিস খেয়াল করো, তাদের যদি আমি তুলনা করতে চাই, কী করতে চাই, তুলনা করতে চাই, তখন যেটা দেখবো সেটা হচ্ছে এইখানে অক্সিজেনের, খেয়াল করো এখানে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেন আমরা বলি যে অ্যালকোহল কেন সক্রিয়। ঠিক আছে? অ্যালকোহল কেন সক্রিয় বা অ্যালকোহলের সক্রিয়তার কারণটা কি? সেটার কারণ হচ্ছে তার যে অক্সিজেন এবং হাইড্রোজেনের যে মধ্যবর্তী বন্ধন আছে, সেই মধ্যবর্তী বন্ধনের তোমার কি ঘটে, বন্ধনের হচ্ছে বিভাজন ঘটে। কি হয়, এখানে অক্সিজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি বা অক্সিজেনের যে তড়িৎ ঋণাত্মকতা, সেটা হাইড্রোজেন থেকে বেশি। সো হাইড্রোজেন থেকে বেশি হওয়ার কারণে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনকে অক্সিজেন তার নিজের দিকে বেশি আকর্ষণ করে। সো অক্সিজেন তার নিজের দিকে বেশি আকর্ষণ করার কারণে অক্সিজেন হয়ে যায় হচ্ছে তোমার আংশিক নেগেটিভ, আর এদিকে যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন হয়ে যায় হচ্ছে তোমার আংশিক পজিটিভ। ডিফারেন্ট কালার দিয়ে তাহলে ইজিলি বোঝা যাবে। তাহলে এটা হয়ে যায় কি আংশিক তোমার নেগেটিভ, অ্যান্ড এটা হয়ে যায় কি আংশিক পজিটিভ। আর এখানেও সেম কাহিনী ঘটে।
এখানেও নাইট্রোজেন এবং এই হাইড্রোজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, সেই ডিফারেন্সের কারণে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে মধ্যবর্তী বন্ধনের যে শেয়ারকৃত যে ইলেকট্রন আছে, সেই শেয়ারকৃত ইলেকট্রনকে নাইট্রোজেন তার নিজের দিকে বেশি টানে, দ্যাটস ওয়াই নাইট্রোজেন হয়ে যায় আংশিক নেগেটিভ। আর হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রন সরে যাইতেছে, সো হাইড্রোজেন হয়ে যায় কি আংশিক পজিটিভ। দিস হাইড্রোজেন উইল বি অলসো পজিটিভ, এটা হচ্ছে আংশিক পজিটিভ, দেন এটা আবার আংশিক নেগেটিভ হলো, সো এখানে আমরা 2 দিতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানের অক্সিজেন এবং কার্বন, এখানে খেয়াল করো এখানে কার কার মধ্যবর্তী বন্ধন আছে, অক্সিজেন এবং কার্বনের মধ্যবর্তী বন্ধন আছে, ক্লিয়ার? সো এখানে খেয়াল করো অক্সিজেন এবং কার্বনের যে মধ্যবর্তী বন্ধন, সেই অক্সিজেন এবং কার্বনের মধ্যবর্তী বন্ধন থেকেও এখানেও সেম টাইপের কাহিনী ঘটবে। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি, সো অক্সিজেন কার্বন থেকে কি করবে, ইলেকট্রন তার নিজের দিকে টেনে নিবে, সো সে আংশিক কি হবে, আংশিক ঋণাত্মক হবে। আর এখানে যে কার্বন আছে সেই কার্বনগুলো হবে কি আংশিক ধনাত্মক, আংশিক ধনাত্মক। এখন দেখো তিনটা গ্রুপের মধ্যে সেম টাইপের কাহিনী সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সেইখানে সমযোজী বন্ধনের যে শেয়ারকৃত ইলেকট্রন, সেই সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনের মধ্যে তোমার কিছু আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এবং যেই জিনিসটাকে বলা হয় হচ্ছে তোমার কি পোলারিটি, জিনিসটাকে কি বলা হয়, পোলারিটি। সো এখন খেয়াল করো এইদিকে তিনটা জায়গাতেই সেম টাইপের কাহিনী ঘটতেছে, বাট এই দুইটা যেই ক্যারেক্টারগুলো শো করে, এই দুইটা যতটা না সক্রিয়, এই ইথারটা ঠিক ততটা সক্রিয় না। এটাকে একটু ডিফারেন্ট কালার দিছি, দ্যাটস ওয়াই ব্লু কালার দিছি, এটা ততটা সক্রিয় না। কজ কি, কজ হচ্ছে খেয়াল করো এইদিকে অক্সিজেন এবং হাইড্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, সেটা হচ্ছে মোটামুটি 1.4, অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি আমরা মোটামুটি হচ্ছে তোমার অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি মোটামুটি হচ্ছে তোমার 3.5, আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1। সো এই 3.5 থেকে যদি আমরা 2.1 বাদ দিই, তখন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আসে 1.4। জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করো। এখানে নাইট্রোজেন এবং নাইট্রোজেনেরও তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি মোটামুটি 3.45 সামথিং বা 3.4 এর মতো। তাহলে এটা যদি 3.4 হয়, তাহলে 3.4, দেন এটা হাইড্রোজেনের ধরো 2.1, তাহলে এটা আসতেছে 1.3, অর্থাৎ এইদিকেও ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 1.3। বাট এইদিকে অক্সিজেন এবং কার্বনের যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স, সেই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তোমার 3.5, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 1.5 এর মতো, 2.5 এর মতো। সো 2.5 এর মতো বা 2.4 সামথিং। সো ধরলাম আমরা 2.5 এর মতো যদি হয়, তাহলে তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আসে হচ্ছে তোমার 1। এই জিনিসটা খুব চিন্তা করার বিষয়, খেয়াল করো তাদের মধ্যকার ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্স, তাদের মধ্যকার তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য, এই অ্যালকোহল এবং এমিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এখানের ইথারের অক্সিজেন এবং কার্বন বন্ধনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে বেশি। এবং এখানে যেহেতু তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বেশি, দ্যাটস ওয়াই তাদের যে বন্ধনের যে পোলারিটি, সেই পোলারিটিটাও বেশি হবে। অর্থাৎ তাদের যে বন্ধনের যে বিভাজনের যে পরিমাণ বা ইলেকট্রনগুলো অক্সিজেন বা নাইট্রোজেনের দিকে সরে আসার যে পরিমাণ, সেই পরিমাণটাও বেশি হবে ইথারের তুলনায়। দ্যাটস আমরা এটা বলতে পারি যে এখানে যেহেতু অক্সিজেন যেহেতু হাইড্রোজেন থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, সেই তো অক্সিজেন কী করবে, হাইড্রোজেন থেকে বেশি ইলেকট্রনকে তার নিজের দিকে টাইনা নিবে, এখানে নাইট্রোজেনও টাইনা নিবে। বাট এইখানের অক্সিজেন এবং এইখানে নাইট্রোজেন যতটুকু ইলেকট্রন তাদের নিজের দিকে টাইনা নিবে, এইখানের অক্সিজেন ঠিক ততটুকু ইলেকট্রন তার নিজের দিকে টাইনা নিতে পারবে না। কজ কি, কজ হচ্ছে যে এখানে অক্সিজেন এবং কার্বনের যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে কি কম। বুঝা গেছে ব্যাপারটা? সো এটা হচ্ছে মেইন থিং। সো এখানে যেহেতু অক্সিজেন এবং কার্বনের যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, সেই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেহেতু কম, সো কম হওয়ার কারণে সেইখানের মাঝখানের যে বন্ধন, সেই বন্ধনের খুব বেশি একটা বিভাজন ঘটবে না, অর্থাৎ শেয়ারকৃত ইলেকট্রন দুইটা খুব বেশি অক্সিজেনের দিকে চলে আসবে না, যেটা অ্যালকোহল এবং এমিনের দিকে চলে আসতেছিল। তো এটা হওয়ার কারণে কী হলো, এটা হওয়ার কারণে যেটা হলো সেটা হচ্ছে এখানের যে নেগেটিভিটিটা, সেই নেগেটিভিটির পরিমাণ বা এখানে যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটির পরিমাণ এইখানের নেগেটিভিটি থেকে বেশি। এগেইন এখানের যে পজিটিভিটি, সেই পজিটিভিটির পরিমাণ, এখানে যে পজিটিভিটি, সেই পজিটিভিটির পরিমাণ এখানের পজিটিভিটি থেকে কম। আর যেহেতু এখানে বেশি নেগেটিভ বেশি পজিটিভ পোলের সৃষ্টি হয়েছে, এখানে যেহেতু বেশি নেগেটিভ বেশি পজিটিভ পোলের সৃষ্টি হয়েছে এখান থেকে, ইথার থেকে, দ্যাটস ওয়াই এরা বিভিন্ন রিয়াকশান, এরা এরকম পজিটিভ নেগেটিভিটির উপর ভিত্তি করে যে সমস্ত রিয়াকশান হয়, সেগুলোতে তারা বিক্রিয়া দিলেও দেখা যায় ইথার অনেক সময় নিষ্ক্রিয়র মতো আচরণ করে। কজ ওদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা এতটা কম, ঠিক আছে, এদের থেকে এতটা কম যেন এদের
মানে এদের মানে তোমার যে পজিটিভ এবং নেগেটিভিটি যেটা সৃষ্টি হয় সেটা খুব অল্প পরিমাণ। মেন কথা হচ্ছে সেটা কি খুব অল্প পরিমাণ, বাট এদের যে পজিটিভিটি নেগেটিভিটি সৃষ্টি হয় সেটা ইথার থেকে বেশি। দ্যাটস ওয়াই এই জায়গাটার মধ্যে তোমার এরা হচ্ছে সক্রিয়, অ্যালকোহল হচ্ছে সবচেয়ে সক্রিয়, তারপর হচ্ছে এমিন, তারপরে হচ্ছে ইথার। ইথার হচ্ছে সব থেকে কম সক্রিয়, অর্থাৎ ইথার মোটামুটি নিষ্ক্রিয়র মতো সে আচরণ করে। ক্লিয়ার? এখন খেয়াল করো এইগুলো থাকার কারণে আরও কিছু স্পেশাল ক্যারেক্টার সৃষ্টি হয়, স্পেশাল কিছু ক্যারেক্টার তারা শো করে। স্পেশাল ক্যারেক্টারগুলো কী কী? এই ইথার এবং এমিন তারা কি করতে পারে? তারা হচ্ছে তোমার পানিতে দ্রবীভূত হইতে পারে, সরি ইথার এবং এমিন না, অ্যালকোহল এবং যে এমিন আছে, অ্যালকোহল এবং এমিন পানিতে দ্রবীভূত হইতে পারে, বাট এইদিকের যে ইথার আছে সেই ইথার মোটামুটি পানিতে দ্রবীভূত হইতে পারে না। এখন এই জায়গাটাতে আমি একটু ক্লিয়ার করে দিই কনফিউশনটা। সেটা হচ্ছে আমি যখন ইন্টারন্যাশনাল বই স্টাডি করতে গেছি, বয়েড মরিসন স্টাডি করতে গেছি, তখন দেখছি যে তারা বলছে যে ইথার পানিতে দ্রবীভূত হয়, বাট কথাটা হচ্ছে এরকম যে ইথারের যে দ্রবণীয়তা, ইথারের যে সলিউবিলিটি বা দ্রবণীয়তা অ্যালকোহল এবং এমিন থেকে কম, এবং সেটা লজিক্যাল। সেটা কি লজিক্যাল? কারণ এখানে হচ্ছে তোমার এদের তোমার দ্রবণীয়তা অ্যালকোহল এবং এমিনের দ্রবণীয়তা কেন বেশি হবে? কজ এখানে বেশি পজিটিভ বেশি নেগেটিভিটির সৃষ্টি হইতেছে, অ্যান্ড পানি যেহেতু একটা পোলার যৌগ, সেখানেও পানির হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি পজিটিভিটির সৃষ্টি হয়। সো যেখানে বেশি পজিটিভিটি নেগেটিভিটি সৃষ্টি হবে সেখানে আকর্ষণ শক্তিটা বেশি হবে, অ্যান্ড সেইখানে তারা হাইড্রোজেন বন্ধন ফর্ম করতে পারবে, অ্যান্ড সেইখানে তারা কী করবে একটু পরে পুরো প্রসেসটা দেখাবো। তো তারা হবে, এবং এইখানেও কিন্তু পজিটিভিটি নেগেটিভিটি সৃষ্টি হইতেছে। সো দুইটাই, এখানে যে তিনটা প্রোডাক্ট আছে সেই তিনটা প্রোডাক্টই হচ্ছে তোমার দ্রবীভূত হয়, বাট ইথারের যে সলিউবিলিটি বা ইথারের যে দ্রবণীয়তা, সেই দ্রবণীয়তা হচ্ছে তোমার কি, দ্রবণীয়তা হচ্ছে এদের দ্রবণীয়তা থেকে কম। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেফারেন্স। বাট তোমাদের বই যেহেতু লিখছেন, আমি দেখলাম হাজারিনা স্যারের বই লিখছে, আবার ধরো যে আরও এক দুটা বই লিখছে, সো এখানে যেহেতু সরাসরি লিখে দিছে যে ইথার পানিতে মানে দ্রবণীয় না বা ইথার পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদের আনসারের স্টাইলটা থাকবে ঠিক সেরকম, পাজল হওয়া যাবে না। মেইন জিনিসটা হচ্ছে এরাও পানিতে দ্রবীভূত হয়, যেহেতু পজিটিভ নেগেটিভিটি পোল আছে, পজিটিভ নেগেটিভ যেহেতু পোল আছে, সেহেতু তারাও পানিতে দ্রবীভূত হবে, ঠিক আছে, বাট তাদের যে দ্রবণীয়তার পরিমাণ সেটা অত্যন্ত কম, এদের থেকে অত্যন্ত কম, ঠিক আছে। এখন আমি আসি যে এরা কেন পানিতে দ্রবীভূত হয়, এরা কেন পানিতে দ্রবীভূত হয় না। তোমার পরীক্ষা আসতো এভাবে কোয়েশ্চেনটা, তুমি কিভাবে আনসার করবে এইভাবে যে আমরা জানি যে পানিও একটা পোলার যৌগ, এবং পানির যে অক্সিজেন, পানির যে কি আছে, পানির যে তোমার অক্সিজেন এবং হাইড্রোজেন আছে, সেই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে বা তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য আছে। অক্সিজেন হচ্ছে কি অধিক তড়িৎ ঋণাত্মক, সো অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে সে কি করে, সমযোজী বন্ধনের যে শেয়ারকৃত ইলেকট্রন সেগুলোকে তার নিজের দিকে আকর্ষণ করে, সো সে কি হয় আংশিক নেগেটিভ হয়, সে কি হয় তোমার আংশিক নেগেটিভ। আর এখানে যে তোমার হাইড্রোজেন আছে সেটা কি হবে আংশিক পজিটিভ, এগেইন এখানের হাইড্রোজেন আংশিক পজিটিভ হবে, এখানের অক্সিজেন আবার নেগেটিভ হবে, সো এখানের উপর 2 আংশিক নেগেটিভ। এখন খেয়াল করো, এখন যেটা হবে সেটা হচ্ছে এই পানির যে পজিটিভ পোল আছে সেই পানির পজিটিভ পোল এইটার নেগেটিভ পোলকে তোমার অ্যাটাক করবে, আকর্ষণ করবে। এগেইন পানির যে নেগেটিভ পোল আছে সেই নেগেটিভ পোল এইটার যে পজিটিভ পোল আছে সেই পজিটিভ পোলকে অ্যাটাক করবে, এন্ড এটা লজিক্যাল। তুমি যখন এই অ্যালকোহলটাকে পানিতে দিবা তখন এটার যে পজিটিভ আছে সেই পজিটিভ এটার নেগেটিভকে আকর্ষণ করবে, এটার যে নেগেটিভ আছে সেটা পানির পজিটিভকে আকর্ষণ করবে, দ্যাটস লজিক্যাল। এবং তারা যেটা করে সেটা হচ্ছে আমরা জানি যে হাইড্রোজেন যখন অধিক তড়িৎ ঋণাত্মক, হাইড্রোজেন যখন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যেমন আমি বলতাম ফন, ঠিক আছে, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যেমন ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে তোমার একটা বন্ধন ফর্ম করে, এবং সেই বন্ধনটা যখন তোমার কনজিকিউটিভলি একটা সিকোয়েন্স তৈরি করে বা তোমার একটা সিরিজ তৈরি করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সেটা কি বলা হয় হাইড্রোজেন বন্ধন, হয়তো একটা নতুন বন্ধনের উদ্ভব ঘটে। হাইড্রোজেন বন্ধনের ডেফিনেশনটা হচ্ছে হাইড্রোজেন যখন কার সাথে বন্ধন তৈরি করে, অধিক তড়িৎ ঋণাত্মক ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে তারা একটা বন্ধন ফর্ম করে, তখন সেটাকে বলা হয়েছে তোমার কি হাইড্রোজেন বন্ধন। সো মেইনলি আমি যখন সেখানে অ্যালকোহল বা এমিনকে দিব তখন সেখানে হাইড্রোজেন বন্ধন মানে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। কীভাবে খেয়াল করো, ধরো এটা হচ্ছে তোমার একটা অ্যালকোহল, এটা হচ্ছে একটা অ্যালকোহল, সো এটা হচ্ছে ধরো অক্সিজেন, দেন এটা হচ্ছে তোমার H3C, দেন এটা হচ্ছে তোমার হাইড্রোজেন। অ্যান্ড তুমি জানো যে এখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন হচ্ছে কি ভাই আংশিক নেগেটিভ, অক্সিজেন হচ্ছে আংশিক নেগেটিভ, এবং এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন হচ্ছে আংশিক পজিটিভ, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। এখন এইটার যে নেগেটিভটা আছে সেই নেগেটিভটাকে পানির পজিটিভটা অ্যাটাক করবে, তাহলে পানির পজিটিভটা যদি অ্যাটাক করে তাহলে এটা হচ্ছে ধরো তোমার এটা হচ্ছে তোমার পানির অক্সিজেন, এটা হচ্ছে পানির অক্সিজেন,
এটা হচ্ছে পানির অক্সিজেন, দেন এটা হচ্ছে হাইড্রোজেন, দেন এটা হচ্ছে হাইড্রোজেন। অ্যান্ড এই হাইড্রোজেনটা কী ভাই, এই হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ, অ্যান্ড এই অক্সিজেনটা কি আংশিক নেগেটিভ। তখন খেয়াল করো এই যে পজিটিভ আর এই নেগেটিভের মধ্যে তোমার এই যে দেখো হাইড্রোজেন অধিক তড়িৎ ঋণাত্মক অক্সিজেনের সাথে সে কী করবে, একটা তোমার বন্ধন তৈরি করবে, একটা তোমার বন্ধন তৈরি করবে। এগেইন নেক্সট আরেকটা ইথানলের তোমার আরেকটা ইথানলের অণু এভাবে বন্ধন তৈরি করবে। কীভাবে খেয়াল করো, এদিকে হচ্ছে তার অক্সিজেন, এভাবে তার ইথানলের অক্সিজেন, সরি এটা তো মিথানল নট ইথানল, মিথানল, এই মিথানলের অক্সিজেন তোমার, তারপরে এখানে আসবে তার এই মিথানলের হাইড্রোজেন আসবে, অ্যান্ড এখানে হচ্ছে তার CH3 গ্রুপ। এখন কী হবে, এখানের অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী বন্ধনের বিভাজন ঘটছে, সো এখানে এটা হচ্ছে আংশিক নেগেটিভ, এটা হচ্ছে আংশিক পজিটিভ। সো এখানে তোমার এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা তোমার বন্ধন সৃষ্টি হবে। এগেইন আরেকটা পানির মলিকিউলস আসবে, পানির মলিকিউলস এখানে আসবে তোমার পানির মলিকিউলস, এটা হচ্ছে ধরো অক্সিজেন, এটা হাইড্রোজেন, অ্যান্ড এটা হাইড্রোজেন, এটা হচ্ছে আংশিক পজিটিভ, এটা হচ্ছে তোমার আংশিক পজিটিভ, এটা হচ্ছে আংশিক নেগেটিভ, ঠিক আছে, 2 আংশিক নেগেটিভ, উপরে 2 থাকবে। এখন এটা কী হবে, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন যেহেতু পজিটিভ নেগেটিভ, সো এখানে তাদের মধ্যে একটা বন্ধন ক্রিয়েট হবে। সো এখন খেয়াল করো, এবং এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তাহলে কী হতেছে, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পানি কী করতেছে, চারদিক থেকে এখানে যেই মিথানলের যেই তোমার বা অ্যালকোহলের যে অণুগুলো আছে সেই অ্যালকোহলের অণুগুলোকে ধরে রাখতেছে, অ্যান্ড তারা আলটিমেটলি এইভাবে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে তারা হচ্ছে পানিতে কী হইতেছে, দ্রবীভূত হইতেছে। তোমার আনসারটা হবে এরকম, অ্যালকোহল কী করতেছে, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তারা কী হইতেছে, পানিতে দ্রবীভূত হইতেছে। ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো, এমিনো সেম টাইপের কাহিনী ঘটাবে। সো এমিনারটা দেখাই, খেয়াল করো, এমিনারটা যদি দেখি তাহলে ধরো এটা হচ্ছে একটা এমিন, এটা হচ্ছে নাইট্রোজেন, দুইটা হাইড্রোজেন আছে তার, একটা হচ্ছে ধরো যে এই পাশে একটা হাইড্রোজেন দিলাম, আচ্ছা এক পাশে আমি দিয়ে দিই, এক পাশে আর গ্রুপটাকে দিয়ে দিই, ওকে এটা হচ্ছে নাইট্রোজেন, এক পাশে অ্যালকাইল গ্রুপ থাকলো, সো সেটাকে আমি আর হিসেবে দিয়ে দিই, এটা আর দিয়ে দিলাম, দেন এই পাশে দিলাম একটা হাইড্রোজেনকে, দেন এই পাশে দিলাম একটা হাইড্রোজেনকে। সো এখানে যে এমিনের যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন কি ভাই আংশিক নেগেটিভ হবে, অ্যান্ড হাইড্রোজেন কি হবে আংশিক নেগেটিভ, এটা কি হবে আংশিক নেগেটিভ, অ্যান্ড এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন কি হবে, হাইড্রোজেন হবে আংশিক পজিটিভ। এখন কি করবে, পানির যে অণু আছে সেই পানির অণু কি করবে, এখানে পানির অণু আসবে, সো পানির অণু যদি আসে এদিকে অক্সিজেন দাও, দেন এদিকে হাইড্রোজেন দাও, দেন এদিকে তুমি হাইড্রোজেন দাও, দেন এখন কি হবে, এখন হবে তোমার এই দিকের যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন এইখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করবে, কারণ এটা হচ্ছে তোমার আংশিক নেগেটিভ, এটা হচ্ছে আংশিক পজিটিভ, এটা হচ্ছে আংশিক পজিটিভ। এই আংশিক পজিটিভ কি করবে, এই যে এখানে যে নাইট্রোজেন আছে, খেয়াল করো এগেইন আমরা এখানে নাইট্রোজেন দিলাম, দেন এখানে ধরো যে তোমার আর দিলাম, দেন এখানে ধরো যে আমরা হাইড্রোজেন দিলাম, নাইট্রোজেনের একটা হাইড্রোজেন ওই পাশে দিই, এখানে ধরো যে নাইট্রোজেন, দেন এখানে ধরো আমরা দিলাম হচ্ছে আর গ্রুপ, এখানে দিলাম ধরো যে একটা হাইড্রোজেন, এখানে দিলাম ধরো যে একটা এখানে ধরো যে দিলাম একটা হাইড্রোজেন। এখন কী হবে, এটা তো আংশিক নেগেটিভ, কারণ এটা হাইড্রোজেন থেকে আনেছে, সো এই আংশিক নেগেটিভ আর এই হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, এটা হচ্ছে কি আংশিক নেগেটিভ, এটা আংশিক পজিটিভ, এটা আবার আংশিক পজিটিভ। এই পজিটিভের সাথে অক্সিজেন আবার নেগেটিভ, পানির একটা অক্সিজেন আবার বন্ধন তৈরি করবে। অর্থাৎ এখানে যেটা হইতেছে সেটা হচ্ছে খেয়াল করো, হাইড্রোজেন অধিক ঋণাত্মক তড়িৎ মৌল, যেমন নাইট্রোজেনের সাথে সে বন্ধন তৈরি করতেছে এবং অক্সিজেনের সাথে সে বন্ধন তৈরি করতেছে, এইভাবে তারা কি করতেছে, হাইড্রোজেন বন্ধন তৈরি করতেছে, হাইড্রোজেন বন্ধন তৈরি করে তারা পানিতে হচ্ছে দ্রবীভূত হইতেছে। তাহলে তুমি অ্যালকোহল এবং ইথারের মধ্যে তুমি অ্যালকোহল এবং ইথারের জন্য এই ব্যাখ্যাটা দিবা যে অ্যালকোহলের সেখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের যে মধ্যকার বন্ধন আছে সেই বন্ধনের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলোকে অক্সিজেন তার নিজের দিকে বেশি টেনে নেয়, আর নাইট্রোজেনের তোমার এমিনের ক্ষেত্রে সেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যকার যে বন্ধন আছে তাদের তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্সের কারণে বা পার্থক্যের কারণে নাইট্রোজেন তার নিজের দিকে বেশি ইলেকট্রন টেনে নেয়, ঠিক আছে, এবং সে বেশি ঋণাত্মক হয় অ্যান্ড হাইড্রোজেন হয়ে যায় ধনাত্মক। তারপরে কি করে, পানিতে যখন দেওয়া হয় তখন পানির যেহেতু পোলার যৌগ, পানিরও যেহেতু অক্সিজেন এবং হাইড্রোজেন পোল আছে এবং এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী যে বিভাজন মধ্যবর্তী যে বন্ধন, সেই বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে বেশি টানে, দ্যাটস ওয়াই অক্সিজেন নেগেটিভ থাকে, হাইড্রোজেন পজিটিভ থাকে, এই বললাম। তারপরে যখন তাদের পানিতে দেওয়া হলো তখন কি করে, এমিনের হাইড্রোজেন এবং পানির অক্সিজেন এবং হাইড্রোজেন, এমিনের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সাথে, আর অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহলের অক্সিজেন পানির হাইড্রোজেনের সাথে, এবং অ্যালকোহলের যে হাইড্রোজেন আছে সেই অ্যালকোহলের হাইড্রোজেন পানির অক্সিজেনের সাথে তোমার কি করে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হয়, এবং এভাবে তারা হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তারা কি হয়, পানিতে দ্রবীভূত হয়। এখন কেন ইথার দ্রবীভূত না, সেটার কারণ হচ্ছে তুমি জাস্ট একটা নর্মাল লজিক দিয়ে দিবা যে ইথার পানিতে দ্রবীভূত না, সেটার কারণ হচ্ছে যে ইথার পানিতে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। ইথার কি করতে পারে না, পানিতে
হাইড্রোজেন বন্ধন সে গঠন করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে তার মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী কোনো বন্ধন নাই, অথবা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী কোনো বন্ধন নাই। খেয়াল করো, এদিকে অক্সিজেন এবং কার্বনের মধ্যে বন্ধন আছে, কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন অথবা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী যে বন্ধন, সেই বন্ধনটা না থাকার কারণে তারা কি করতে পারে না, পানিতে তোমার কি করতে পারে না, তারা হচ্ছে তোমার পানিতে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। আর লিটারালি এটা কিন্তু পানিতে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে লিটারালি, কারণ আমরা যে ইন্টারন্যাশনাল তুমি বয়েড মরিসনে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওরা বলছে যে পানিতে দ্রবীভূত হয়, সলিউবিলিটি কম বাট দ্রবণীয়তা কম। কেন কম সেটার ব্যাখ্যাটা একটু আমি দিয়ে দিই। তোমাদের পরীক্ষা হলে তুমি সেভাবে আনসার দিয়ে আসলা, হাজারিন আখতারের বইয়ের কথা যেটা আছে সেটা তোমরা এভাবে দিয়ে আসলা যে ইথার কি করতে পারে না, পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, দ্যাটস ওয়াই সে পানিতে দ্রবীভূত হয় না। সোজা কথা লিখে আসলা, শেষ। এখন তুমি নিজে রিয়েলি ক্লিয়ারলি ব্যাপারটা বুঝো। আমি আগে যে জিনিসটা বলছিলাম যে অ্যালকোহল এবং এমিন যেটা আছে তাদের পানিতে দ্রবণীয়তা বেশি, ইথারের পানিতে দ্রবণীয়তা কম। কেন? কারণ ইথারও কিন্তু পানিতে সে দ্রবীভূত হইতে পারে। কেন? কারণ সেও হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, বাট সেইখানে যে হাইড্রোজেন বন্ধনটা গঠন করে সেই হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে উইক। খেয়াল করো, সেই হাইড্রোজেন বন্ধনটা কি উইক। ধরো তুমি এখানে একটা বা কম মানে দুর্বল বা কি দুর্বল, খেয়াল করো, ধরো এদিকে তুমি একটা ইথার নিলা, ধরো এদিকে হচ্ছে অক্সিজেন, দেন এদিকে হচ্ছে তোমার CH3, এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে CH3। এখন এই অক্সিজেনটা কিন্তু আংশিক নেগেটিভ, এই অক্সিজেনটা কিন্তু আংশিক নেগেটিভ। এটাকে ব্লু কালার দিই, ব্লু কালার দিয়ে বুঝাতে চাইছিলাম যে এটা অনেকটা কম। সো এটা কিন্তু আংশিক নেগেটিভ। এইটা কিন্তু পানির যেই তোমার হাইড্রোজেনের আছে, খেয়াল করো, এটা হচ্ছে ধরো পানির যে হাইড্রোজেন আছে সেই পানির হাইড্রোজেনের সাথে কিন্তু সেটা বন্ধন ফর্ম করবে। এটা আংশিক পজিটিভ, এটা হচ্ছে আংশিক নেগেটিভ, এটা হচ্ছে আংশিক পজিটিভ। সো এখানে কিন্তু অক্সিজেনের সাথে এটা কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। ক্লিয়ার? এখন খেয়াল করো, মেইন যেই জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এরপরে যে আরেকটা ইথারের অণু আছে, খেয়াল করো, মেনলি খেয়াল করো, এখানে যে হাইড্রোজেন বন্ধন করতেছে সেটা শর্ট হাইড্রোজেন বন্ধন এবং সেটা উইক হাইড্রোজেন বন্ধন, দুর্বল হাইড্রোজেন বন্ধন। সেটা কজ কি? সেটা ফার্স্ট কজ হচ্ছে যে এইখানে তোমার খেয়াল করো, এখানে যেই তোমার CH3 দেন তোমার আছে, দেন অক্সিজেন যেটা আছে আংশিক যে ঋণাত্মক, সেই ঋণাত্মকের সাথে এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। বাট এখানের অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী বন্ধনের যে শক্তি বা বন্ধনটা যতটুকু শক্তিশালী, এখানের হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধনটা তার থেকে বেশি শক্তিশালী। তার কারণ কি? কারণ হচ্ছে এখানে খেয়াল করো, ওকে, এখানে আসো তুমি, অ্যালকোহল দিয়ে তুলনা করো। অ্যালকোহলের যে অক্সিজেন এটা একটু বেশি নেগেটিভ। আমি আগে কি বলছিলাম, অ্যালকোহলের অক্সিজেন বেশি নেগেটিভ, কারণ এটা হচ্ছে তোমার হাইড্রোজেন সাথে তার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা একটু বেশি হওয়ার কারণে সে তার নিজের দিকে বেশি ইলেকট্রন টেনে নিছে, দ্যাটস সে বেশি নেগেটিভ হয়েছে। সো এটা হচ্ছে বেশি নেগেটিভ, এটা হচ্ছে কম নেগেটিভ। সো একটা বেশি নেগেটিভের সাথে তোমার কি একটা বেশি নেগেটিভের সাথে তোমার একটা পজিটিভের যে আকর্ষণ হবে, খেয়াল করো, দুইটার ক্ষেত্রে পানি আছে, দুইটার ক্ষেত্রে পানি, অর্থাৎ এই হাইড্রোজেনের পজিটিভিটি দুইটার ক্ষেত্রে সেম, বাট এখানে অক্সিজেনের নেগেটিভিটি বেশি আর এখানে অক্সিজেনের নেগেটিভিটি কম। সো কম মানে কি, এখানে নেগেটিভিটি যেহেতু কম, সো পজিটিভ জিনিসটা কমভাবে আকর্ষণ করবে। সো দ্যাটস ওয়াই সেখানে ইথারের যে অণুটাকে আছে সেটাকে কম শক্তি দিয়ে, কম তোমার ফোর্স দিয়ে সেটাকে ধরে রাখে। অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে খেয়াল করো, এখানে এই কথাটাও পার্শিয়ালি ট্রু যে তারা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। কারণ হাইড্রোজেন বন্ধন গঠন করতে গেলে তোমার হচ্ছে মানে এরকম একটা লং সিকোয়েন্স লাগবে। দেখা যাবে যে অক্সিজেন হাইড্রোজেনের সাথে গঠন করছে, আবার হাইড্রোজেন অক্সিজেনের সাথে করতেছে, এরকম একটা লং সিকোয়েন্স লাগবে। এদিকে হাইড্রোজেন বন্ধনটা পুরোপুরিভাবে ফর্ম হয় না, এগুলোর মতো এত লম্বা হাইড্রোজেন বন্ধন ফর্ম হতে পারে না। এদিকে কিন্তু অসংখ্য অণু একসাথে জুড়ে যেতে পারে, অসংখ্য অণু একসাথে তোমার সংযুক্ত হতে পারে, কিন্তু এইদিকে তোমার অসংখ্য অণু একসাথে সংযুক্ত হওয়ার কোনো চান্স নাই। কজ কি? কজ আমরা হাইড্রোজেন বন্ধনের ডেফিনেশনটা দিয়েছিলাম ভাইয়া, অক্সিজেন যখন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যেমন FON ফোনের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন যখন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যেমন ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে বন্ধনে আবদ্ধ হয়, তখন সেটাকে বলা হবে হাইড্রোজেন বন্ধন। কিন্তু এখন আরেকটা ইথার যে অণু আছে, সেই ইথারের খেয়াল করো, এখানে কি হইতেছিল, এই জায়গাটাতে কি ঘটতেছিল, পানির হাইড্রোজেন একটা টাইমে অ্যালকোহলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছিল, মানে বন্ধনে আবদ্ধ হইতেছিল, আবার পানির অক্সিজেন অপর সাইডে সে অ্যালকোহলের হাইড্রোজেনের সাথে আবদ্ধ হইতেছিল। খেয়াল করো, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে কি অ্যালকোহল। সো অ্যালকোহলের হাইড্রোজেনের সাথে পানির অক্সিজেন আবদ্ধ হয়েছে, আবার পানির হাইড্রোজেনের সাথে তোমার অ্যালকোহলের অক্সিজেন আবদ্ধ হয়েছে। এই জায়গাটাতে এই জিনিসটা ঘটাটা পসিবল না। কজ খেয়াল করো, এইদিকে ঠিক আছে ইথারের অক্সিজেনের সাথে এদিকে তোমার পানির হাইড্রোজেন তারা একটা বন্ধন তৈরি করছে, দ্যাটস রাইট, বাট এখানে যেটা হবে সেটা হচ্ছে
নেক্সট আমরা যদি এইখানে তোমার কার্বনটাকে পজিটিভ দেখাইতে চাই, কারণ আমি আগে বলছিলাম যে কার্বন থেকে যেহেতু সেই ইলেকট্রনটা এনেছে, সো কার্বনটা পজিটিভ। সো এখানে কার্বনটা পজিটিভ আমরা দেখাইতে পারবো। তো ধরো যে CH3, এটা আমরা দেখাইলাম, ধরো যে CH3, এটা এখানে দিলাম CH3, দেন হচ্ছে তোমার এটা হচ্ছে ধরো যে তোমার O, দেন এটা হচ্ছে CH3। এখন খেয়াল করো, এখন এটা কিছুটা পজিটিভ, ঠিক আছে, দ্যাটস ট্রু, অ্যান্ড এটা নেগেটিভ, এটা কি তোমার নেগেটিভ, এটা নেগেটিভ। এখন এইটা পজিটিভ, সেটা ঠিক আছে, বাট এইখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন এখন এই কার্বনের সাথে তোমার হাইড্রোজেন বন্ধন গঠন করবে না, কারণ হাইড্রোজেন বন্ধন গঠন করে ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে, নট কার্বনের সাথে। সো এখানে যেই তোমার হাইড্রোজেন বন্ধনটা যেটা ইনিশিয়ালি যেটা গ্রো করতেছিল, সেটা আর পরবর্তীতে আর সেটা গ্রো করবে না। দ্যাটস ওয়াই তোমাদের বই এইভাবে কথাটা লিখছে যে সেখানে হাইড্রোজেন বন্ধন ঘটাটা পসিবল না, কারণ হাইড্রোজেন বন্ধন ঘটাটা কি পসিবল না, বা যদি ট্রুলি বলি তাহলে সেখানে হাইড্রোজেন বন্ধনটা উইক, এতটা উইক যে সেখানে হচ্ছে তোমার সেটাকে কি করা যাবে না, সেটাকে মোটামুটি দ্রবীভূত হয় না বললেই চলে, এরকম টাইপের একটা কাহিনী ঘটে। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা হচ্ছে, এটা তুমি পরীক্ষা হলে এইভাবে আনসার দিবা যে এমিন এবং অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, এমিন এবং অ্যালকোহলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব হয় পানির সাথে, কিন্তু এইটার ক্ষেত্রে পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব হয় না। যেহেতু পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব হয় না, সেহেতু পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব না হওয়ার কারণে সেটা কি হয় না, পানিতে দ্রবীভূত হয় না, আর বাকিগুলো পানিটির পজিটিভ নেগেটিভিটির সাথে আকর্ষণ হয়ে তারা কি হয়, তারা দ্রবীভূত হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা কোশ্চেন আনসার গেল। আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেন আনসার যেটা বললো সেটা হচ্ছে, আচ্ছা এটা তো বুঝালাম যে কেন ইথার কম, মানে তোমার ইথার বেশি নিষ্ক্রিয়, ঠিক আছে, আর এগুলা কেন তোমার বেশি সক্রিয়, অ্যালকোহল, এমিন কেন বেশি সক্রিয়, এটা বোঝানো হলো। কেন পানিতে দ্রবীভূত দুইটা, ইথার কেন পানিতে দ্রবীভূত না, সেটাও বোঝানো হলো। এখন বোঝানো হবে যে খেয়াল করো, সম আণবিক ভর বিশিষ্ট যদি তুমি একটা ইথার নেও এবং যদি একটা অ্যালকোহল নেও, তাহলে দেখবা যে অ্যালকোহলের যে স্ফুটনাঙ্ক, সেই স্ফুটনাঙ্ক খুব বেশি হবে এবং ইথার যে স্ফুটনাঙ্ক, সেই স্ফুটনাঙ্ক খুব কম হবে। সেটার কারণ কি? দেখো খেয়াল করো, তুমি ধরো যে এরকম একটা নিলা, খেয়াল করো, ধরো তুমি নিলা হচ্ছে, তুমি ধরো যে CH3, দেন CH2, দেন OH, এটা একটা অ্যালকোহল নিলা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইথাইল অ্যালকোহল, তাই না, এটা একটা অ্যালকোহল নিলা, এটা হচ্ছে একটা অ্যালকোহল, আর তুমি নিলা হচ্ছে, তুমি ধরো যে সেম সমাণবিক ভর সম্পূর্ণ, অর্থাৎ ধরো যে তুমি নিলা হচ্ছে CH3, দেন O, দেন CH3, এটা নিলা, ঠিক আছে, এটা ডাইমিথাইল ইথার নিলা, ডাইমিথাইল ইথার, ঠিক আছে, এই দুইটাই নিলা, তুমি একটা অ্যালকোহল নিলা, একটা হলো কি ডাইমিথাইল ইথার নিলা। এখন খেয়াল করো, এখন তোমাকে বলা হলো যে ভাইয়া এই দুইটার আণবিক ভর সেম, কেন আণবিক ভর সেম, দুইটার মধ্যে কার্বন যতটা আছে, কার্বন দুইটা আছে, হাইড্রোজেন আছে হচ্ছে তোমার তিনটা, দুইটা, পাঁচটা, ছয়টা আর একটা অক্সিজেন, দুইটার মধ্যে খেয়াল করো, কার্বন দুইটা, হাইড্রোজেন ছয়টা, অক্সিজেন একটা, আর দুইটার আণবিক ভর হচ্ছে সেম। বাট দুইটার আণবিক ভর সেম হওয়ার পরেও অ্যালকোহলের যে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট আছে, অ্যালকোহলের বয়লিং পয়েন্ট তোমার ইথার থেকে, ডাইমিথাইল ইথার থেকে অ্যালকোহলের বয়লিং পয়েন্ট ইথার থেকে বেশি। সেটা কেন, সেটার কজ কি? তোমাকে ধরো যে এই কোশ্চেনটা করলো যে অ্যালকোহলের যে তোমার এটা কি বলে, অ্যালকোহলের যে স্ফুটনাঙ্ক সেটা ইথার থেকে কেন বেশি? সেটা বেশি হওয়ার কারণ এগেইন হাইড্রোজেন বন্ধন, তুমি এটাকেও হাইড্রোজেন বন্ধন দিয়ে তুমি ব্যাখ্যা দিতে পারবা, হাইড্রোজেন বন্ধন। এখন এইখানে যে হাইড্রোজেন বন্ধনটা গঠিত হয় সেটা হয় অ্যালকোহলদের নিজেদের মধ্যে। আগে আমরা যে হাইড্রোজেন বন্ধনটা গঠন করছি সেটা হচ্ছে অ্যালকোহল এবং পানির মধ্যে, এই জায়গাটাতে কিন্তু ভেজাল লাগানো যাবে না কোশ্চেন আনসার করার সময়। সেখানে হাইড্রোজেন বন্ধন গঠন করছে হচ্ছে তোমার অ্যালকোহল আর কি পানি। বাট এখানে যেহেতু খেয়াল করো, তুমি যখন অ্যালকোহলকে রাখবা, এখানে তো এক অণু অ্যালকোহলকে রাখবা না, তুমি তো অনেক কোটি অণু অ্যালকোহলকে রাখবা একটা পাত্রে। সো একটা পাত্রে যখন তুমি অ্যালকোহলকে রাখলা, কোটি অণু অ্যালকোহলকে যখন রাখলা, তখন অ্যালকোহলের নিজেদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের কি তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের কারণে অ্যালকোহলদের নিজেদের মধ্যে তোমার কি সৃষ্টি হয়, আমি এটাকে পুরোটাকে আর গ্রুপ হিসেবে দিয়ে দিই, আর গ্রুপ। দেন এটা হচ্ছে তোমার এখানে অক্সিজেন, এটা হবে তোমার আংশিক নেগেটিভ, আর এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন হবে কি আংশিক পজিটিভ। এই অ্যালকোহল কি করবে, তার আরেকটা অ্যালকোহল তার নিজের আরেকটা অণুর সাথে, তো ধরো যে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে অক্সিজেন, দেন এটা হচ্ছে তোমার যে হাইড্রোজেন, দেন এটা হচ্ছে তোমার আর গ্রুপ। এখন খেয়াল করো, আর অ্যালকোহল কী করবে, এখানে যেহেতু অক্সিজেন হাইড্রোজেন বন্ড, সো এখানে তোমার নেগেটিভিটি পজিটিভিটি সৃষ্টি হবে, সো এটা হচ্ছে পজিটিভ। এখন এইখানের অক্সিজেন আর এখানের হাইড্রোজেনের মধ্যে একটা তোমার হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, কারণ আমি বলছি হাইড্রোজেন কার সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, অক্সিজেন, নাইট্রোজেন অথবা ফ্লুরিন। এখন খেয়াল করো, এগেইন এখানে যেটা হলো সেটা হচ্ছে এগেইন তুমি আরেকটা অ্যালকোহলের অণু দাও, এটা হচ্ছে অ্যালকোহলের অণু, এদিকে আমরা দিলাম হচ্ছে তোমার ধরো যে এদিকে অ্যালকোহলের অণুর হাইড্রোজেন দিলাম, এদিকে দিলাম হচ্ছে আর।
তো এদিকে যেটা হবে সেটা হচ্ছে এটা খেয়াল করে, এটা হচ্ছে আংশিক পজিটিভ, এটা আংশিক নেগেটিভ। সো এখানের একটা বন্ধন তৈরি হবে। এগেইন আর একটা অ্যালকোহলের অণু, এটা হচ্ছে অ্যালকোহলের অণু অক্সিজেন, দেন এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, এটা হচ্ছে আর। সো এখানে তোমার অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। অর্থাৎ তুমি যখন অ্যালকোহলগুলোকে রাখতেছো একটা পাত্রে, তখন অ্যালকোহল কি করতেছে, অ্যালকোহলরা তাদের নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করতেছে। আর নিজেদের মধ্যে যেহেতু তারা হাইড্রোজেন বন্ধন তৈরি করতেছে, এখন খেয়াল করো, তুমি এটাকে ফুটাইতে চাও, তাই তুমি যদি এটাকে ফুটাইতে চাও, এইটাকে ফুটাইতে গেলে এটার যে হাইড্রোজেন বন্ধন আছে সেই হাইড্রোজেন বন্ধনটাকে ভাঙতে হবে। অর্থাৎ এক্সট্রা একটা বন্ধনকে তোমার ভাঙতে হইতেছে, যেই বন্ধনটা তোমার ইথারে ভাঙতে হইতেছে না। কারণ ইথার তাদের নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করবে না, তারা সিঙ্গেল অণু হিসেবে থাকবে এবং তাদের মধ্যকার যে বলটা থাকবে সেটা বলটা হচ্ছে নর্মালি ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বল। অ্যান্ড ভ্যান ডার ওয়েলস আকর্ষণ বল হাইড্রোজেন বন্ধন থেকে বা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যেই বলের সৃষ্টি হয় সেটা থেকে তাদের হচ্ছে কম। ঠিক আছে, সো এখন খেয়াল করো, এখন ইথারের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভিটি পজিটিভিটি সৃষ্টি হবে, বাট তাদের নেগেটিভিটি এবং পজিটিভিটিটা এতটা কম হবে যে সেখানে হাইড্রোজেন বন্ধন তৈরি করা কি না যথেষ্ট না, হাইড্রোজেন বন্ধন সেখানে তৈরি করা কি না যথেষ্ট না। কারণ আমরা জানি যে কার্বন এবং হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন কি হয় না, গঠিত হয় না। কার্বন এবং অক্সিজেনের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না, কারণ অক্সিজেন এবং কার্বন তারা ইলেকট্রোনেগেটিভিটির দিক দিয়ে কাছাকাছি এবং হাইড্রোজেন এবং অক্সিজেন তারা ইলেকট্রোনেগেটিভিটির দিক দিয়ে একটু দূরে অবস্থিত। ঠিক আছে, সো মেন কথা হচ্ছে এটা যে তখন তোমার ইথার যেটা করে সেটা হচ্ছে সিঙ্গেল অণু হিসেবে সে থাকে, তাদের মধ্যকার কোনো হাইড্রোজেন বন্ধন থাকে না। তো তুমি যখন এই অ্যালকোহলকে তাপ দিবা অ্যান্ড ইথারকে যখন তাপ দিবা, দুইটাই সেম, দুইটার মধ্যে কার্বন হাইড্রোজেন সেম আছে, তাদের মধ্যকার কার্বন এবং হাইড্রোজেনের মধ্যকার বন্ধন তো ভাঙতে হবেই। তার সাথে অ্যালকোহলে এক্সট্রা তোমার তাদের হাইড্রোজেন বন্ধনটাকে ভাঙতে হবে, যে হাইড্রোজেন বন্ধনটা ইথারের মধ্যে এক্সিস্ট করে না। দ্যাটস ওয়াই ইথার সিঙ্গেল অণু হিসেবে থাকে। দ্যাটস ওয়াই ইথারের যে স্ফুটনাঙ্ক, সেই ইথারের স্ফুটনাঙ্ক হচ্ছে কম, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি। ব্যাখ্যা শেষ। ক্লিয়ার। সো এই জিনিসগুলো খতে চলে আসে, সো এই জিনিসগুলো একটু জানা রাখা উচিত। সো আমরা বুঝলাম যে ইথার অ্যালকোহলের মতো সক্রিয় না, ইথার মোটামুটি অ্যালকেনের মতো নিষ্ক্রিয়। ইথার কাদের মতো নিষ্ক্রিয়, অ্যালকেনের মতো নিষ্ক্রিয়। ক্লিয়ার। সো দ্যাটস ওয়াই দেখবো যে আমরা ইথার নর্মালি অ্যালকোহল যে সমস্ত বিক্রিয়া দেয়, ইথার নর্মালি সেই সমস্ত বিক্রিয়া দেয় না। ক্লিয়ার, সেটা আমরা একটু পরেই দেখবো। বাট তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমি একটু ছোটো থেকে যাই, আমি হচ্ছে ডাই ইথাইল ইথারের সংরক্ষণ পদ্ধতিটা একটু পড়াই দেবো, যেটা তোমাদের হাজার আকসারের বই দিয়ে দিয়েছে। ডাই ইথাইল ইথারের সংরক্ষণ খেয়াল করো। ডাই ইথাইল ইথার তো চিনতেছো, যে ধরো যে তোমার C2H5 দেন হচ্ছে তোমার ও দেন হচ্ছে C2H5। তো এটার সংরক্ষণ পদ্ধতি কীভাবে, এটাও হচ্ছে 2 নম্বরের অনুধাবনের কোশ্চেনে চলে আসতে পারে। সো আগে জাস্ট অনুধাবনের কোশ্চেনগুলো পড়াই, তারপরে আস্তে আস্তে আমরা ডিটেলসে যাবো। এখন খেয়াল করো, তো এটা হচ্ছে তোমার ডাই ইথাইল ইথার, এবং এই ডাই ইথাইল ইথার তোমার কী হলো যে এইটার সংরক্ষণ পদ্ধতি হচ্ছে যে এটাকে আমরা নর্মালি একটা বোতলে ইচ্ছা করলে নর্মালি একটা বোতলে আমরা রাখা দিতে পারি না। কজ একটা বোতলে যদি আমরা রাখি এই ইথারটাকে, তখন এই ইথারটাকে আমরা একটা বোতলের মধ্যে রাখলে যেটা হবে সেটা হচ্ছে এটার ভিতরে তো নর্মালি তোমার যে বায়ুর অক্সিজেন তো প্রবেশ করবে বোতলটার মধ্যে। সো বায়ুর অক্সিজেন যদি প্রবেশ করে, অ্যান্ড এই বায়ুর অক্সিজেন আর এখানে ধরো যে ইথার আছে, এখানে কি আছে, ইথার অর্থাৎ ডাই ইথাইল ইথার আছে। আর এখানে যদি তোমার সূর্যালোক প্রবেশ করে, এখানে যদি তোমার কি প্রবেশ করে, সূর্যালোক প্রবেশ করে, তখন যেটা হবে, সূর্যালোক প্রবেশ করলে এখানের যে ইথারটা, সেই ইথারটা তোমার পার অক্সাইডে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ যদি সেইখানে তোমার C2H5 অর্থাৎ ডাই ইথাইল ইথার আমরা যেটা রাখলাম C2H5 দেন C2H5, এই ডাই ইথাইল ইথার এর সাথে যদি অক্সিজেন থাকে, অ্যান্ড এখানে যদি সূর্যালোক তোমার আসে, তো সূর্যালোক আসলে যেটা হবে সেটা হচ্ছে, এখানে সূর্যালোক আসলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানের অক্সিজেন কি করবে, এটাকে পার অক্সাইডে কনভার্ট করে ফেলবে। অর্থাৎ C2H5 মাঝখানে একটা জায়গায় অক্সিজেন বসে যাবে, এখানে একটা অক্সিজেন তো আছে, আর একটা অক্সিজেন বসে যাবে, অ্যান্ড এখানে দুইটা অক্সিজেন, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে পার অক্সাইড। অ্যান্ড এরকম তোমার ডাই ইথাইল পার অক্সাইড ফর্ম করে ফেলবে তারা। অ্যান্ড এইটাকে কেন স্পেশাল গুরুত্ব দিয়ে পড়ানো হচ্ছে, কারণ হচ্ছে ইথার প্রথম দিকে তোমার চেতনানাশক হিসেবে কাজ করতো, অ্যাজ লাইক ক্লোরোফর্ম। ঠিক আছে, সো ক্লোরোফর্মের মতো তারাও চেতনানাশক হিসেবে কাজ করতো। সো এই জায়গাটাতেও ক্লোরোফর্মে যেরকম বায়ুর উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যেরকম ফসজিন গ্যাস উৎপন্ন করে ফেলতেছিল, যেটা বিষাক্ত। সো তুমি যে জিনিসটাকে তুমি চেতনানাশক হিসেবে দিতেছো, সেই জিনিসটা যদি বিষাক্ত হয়, সেই জিনিসটা যদি 100% পিওর না হয়, তাহলে কিন্তু সেই চেতনানাশক মানে দেখা যাবে যে ওই ব্যক্তি এমনভাবে চেতনা হারাইছে, তাকে আর উঠানো যাইতেছে না, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে মারা যাবে আর কি। তো এই জন্যে এটার এই কারণে এটাকে ইম্পর্টেন্স দিয়ে পড়ানো। বোথ ক্লোরোফর্ম অ্যান্ড তোমার
এখানে ডাই ইথাইল ইথার। ক্লোরোফর্মের ক্ষেত্রে তারা ফোরজিন গ্যাস উৎপন্ন করতো, যেটা হচ্ছে বিষাক্ত ছিল। অ্যান্ড এইখানে তারা কি উৎপন্ন করতেছে, এখানে তারা তোমার পারক্সাইড উৎপন্ন করতেছে, যেটা হচ্ছে বিষাক্ত। পারক্সাইড কেন বিষাক্ত আমি বলি, এটা বিষাক্ত বলা যায় না, এটাকে বলা যাইতে পারে যে এরা হচ্ছে তোমার কিছু চেইন রিয়াকশন ইনিশিয়েট করে দেয়। আমরা দেখে আসছি যে তোমার যখন ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, ফ্রি রেডিক্যাল এডিশন যখন আমরা দেখতেছিলাম, তখন দেখতেছিলাম যে ফ্রি রেডিক্যাল বিক্রিয়াগুলো হচ্ছে একটা চেইন বিক্রিয়া। তখন তুমি দেখতেছিলাম না যে ফ্রি রেডিক্যাল বিক্রিয়াগুলোর মধ্যে আমরা 3টা স্টেপ দিয়েছিলাম, চেইন ইনিশিয়েশন, চেইন প্রোপাগেশন, চেইন টার্মিনেশন। সো সেখানে একটা চেইন বিক্রিয়া সম্পন্ন হয় এবং সেখানে খুব অল্প পরিমাণ পারক্সাইড কী করে, সেখানে খুব অল্প পরিমাণ পারক্সাইড সেখানে তোমার বিক্রিয়াটা ইনিশিয়েট করে দেয়, অ্যান্ড তারপরে কিন্তু একটা সাইকেল চলতে থাকে। সো এইখানে পারক্সাইডটা হচ্ছে প্রবলেমেটিক, যে পারক্সাইডকে যদি আমরা এখানে চেতনানাশক হিসেবে দিয়ে দিই এখন, তখন দেখা যাবে যে সেখানে আমাদের বডিতে যাওয়ার পরে সেই পারক্সাইড নর্মালি আমাদের সেলের ক্ষতি করতেছে। কারণ কি, সে আমাদের সেলের মধ্যে একটা ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে দিয়ে দিবে, আমাদের সেলের মধ্যে কিছু বিক্রিয়া তোমার সাইক্লে মানে তোমার চেইন বিক্রিয়া চলতে থাকবে। সো দেখা যাবে যে একাডেমিকে সেল গিয়ে ডেস্ট্রয় হয়ে যেতেছে। সো দ্যাটস ওয়াই এই জায়গাটাতে স্পেশাল ইম্পর্টেন্স দিয়ে পড়ানো বথফর্ম, ক্লোরোফর্ম অ্যান্ড হচ্ছে তোমার ডাই ইথাইল ইথার, যে তাদেরকে কখনোই তুমি স্বচ্ছ বোতলে সংরক্ষণ করতে পারবা না। তাদেরকে তোমাকে অবশ্যই রঙিন বোতল নিতে হবে, কাগজে মুড়াই দিতে হবে, কালো কাগজ দিয়ে একেবারে তোমার পুরাটাকে প্যাকেট করে দিতে হবে, যাতে ভিতরে অক্সিজেন থাকলেও তোমার কি হয়, তোমার সেটা সূর্যালোকের উপস্থিতি না পেয়ে যেন সেটা বিক্রিয়া না করে, সেটা পারক্সাইড যেন না উৎপন্ন করতে পারে। ঠিক আছে। সো এটা ক্লোরোফর্ম এবং ডাই ইথাইল ইথারের সংরক্ষণ পদ্ধতি দুইটা ক্ষেত্রে সেম, যে সেইখানে রঙিন বোতলে রাখতে হবে, এটাকে কালো মানে কাগজ দিয়ে পেঁচাই দিতে হবে, যাতে সেইখানে মেইন কথা হচ্ছে ইউভি আলট্রাভায়োলেট রে বা সূর্যের আলো সেখানে পৌঁছাতে পারে না। এখন খেয়াল করো, ধরো তুমি একটা ইথারের নমুনা অনেকদিন ধরে রেখে দিছো, এখন তুমি শিওর হইতে চাইতেছো যে আচ্ছা ঠিক আছে, সেটার মধ্যে কিছু পরিমাণ পারক্সাইডও কি উৎপন্ন হয়েছে কিনা, সেটা আমি কীভাবে বের করবো। তো এই যে এটার জন্য একটা টেস্ট আছে, যেটা আমরা ঠিক ক্লোরোফর্মের জন্য করতেছিলাম। সো ক্লোরোফর্মের ক্ষেত্রে আমরা ঠিক এরকম একটা টেস্ট করতেছিলাম, যে ক্লোরোফর্মের মধ্যে যদি ফোরজিন গ্যাস উৎপন্ন হয় বা ক্লোরোফর্মের মধ্যে যদি তোমার এরকম অবিশুদ্ধ থাকে, তাহলে সেটাকে আমরা কীভাবে ডিটেক্ট করব। ঠিক আছে। সো সেখানে আমরা এরকম একটা পরীক্ষা পড়ে আসছিলাম। সো এখানে আমরা এরকম একটা পরীক্ষা পড়বো, যে সেখানে যদি তোমার ডাই ইথাইল ইথার থেকে যদি পারক্সাইড উৎপন্ন হয়েই যায়, আমি তো জানি না, আমি অনেক দিন পরে, ধরো যে 2 বছর পরে ইথারের একটা ল্যাবরেটরি থেকে আমি বের করলাম ইথারের যেই তোমার মানে স্যাম্পলটা, সেই স্যাম্পলটা বের করলাম। এখন সেই স্যাম্পলের মধ্যে কিছু পরিমাণ পারক্সাইড উৎপন্ন হয়ে আসে, আমি চাই না যে এই কিছু পরিমাণ পারক্সাইড তোমার কী করুক, তোমার বিক্রিয়া করুক, মানে থাকুক। সো আমি আগে শিওর হয়ে নিতে চাই, আমি যদি চেতনানাশক হিসেবে ইউজ করতে চাই, তাহলে আগে আমি শিওর হয়ে নিতে চাই যে সেটা 100% পিওর। ঠিক আছে। অ্যান্ড এখানে আমি আরেকটা কথা বলি, এখানে অক্সিজেনের যে বিক্রিয়াটা, সেই অক্সিজেনের বিক্রিয়াটা আমরা কি করতে পারি, তোমার হচ্ছে এখানে অক্সিজেনের বিক্রিয়াটা আমরা আরও মানে পারক্সাইড যাতে উৎপন্ন না হইতে পারে, সেই জন্য আমরা আরও কিছু স্টেপ নিতে পারি। সেই স্টেপগুলোর মধ্যে একটা হচ্ছে তোমার পারক্সাইড ইনহিবিটর দেওয়া। পারক্সাইড কি দেওয়া, ইনহিবিটর দেওয়া। যেমন তোমার পারক্সাইড ইনহিবিটরের মধ্যে আছে হচ্ছে তোমার কিউপ্রাস অক্সাইড Cu2O, কিউপ্রাস অক্সাইড। তারপর হচ্ছে তোমার হাইড্রাকুইনোন, বানান পারি না, হাইড্রাকুইনোন। ঠিক আছে, হাইড্রাকুইনোন আছে। পারক্সাইড ইনহিবিটর আর কি কি আছে, হাইড্রোকুইনোন। আরেকটা হচ্ছে পারক্সাইড ইনহিবিটর হচ্ছে ইথানল। তোমরা দেখতেছিলে না, আমরা তোমার ইথানল, দেন হাইড্রোকুইনোন, আরেকটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড। এগুলো হচ্ছে পারক্সাইড ইনহিবিটর। অর্থাৎ এরা যদি এই সলিউশনটার মধ্যে, ইথারের এই সলিউশনটার মধ্যে যদি এদেরকে আমি দিয়ে দিই, তাহলে এখানে পারক্সাইড ফর্ম হবে না, এরা হচ্ছে এই পারক্সাইড ফর্ম হইতে দিবে না। ঠিক আছে। সো এটা হচ্ছে মেইন কথা। তো তোমরা একটা জিনিস জানো কিনা, যে আমি একটা জিনিস বলে দিই, আমরা তো নর্মালি তোমার তোমার ইলেকট্রোফিলিক এডিশনে কিন্তু আমরা খারাসের একটা নীতি পড়তেছিলাম, যে আমরা যদি তোমার সেখানে কি দিই, আমরা যদি সেইখানে তোমার দিই, এটা কি বলে, ধরো যে CH3 দেন CH2 CH দেন ডাবল বন্ড CH2, এটার সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইডের আমরা সংযুক্ত করি, নর্মালি সেই হাইড্রোজেন ব্রোমাইডটা হচ্ছে তোমার অ্যান্টি মার্কনিভ এডিশন শো করবে। ঠিক আছে। সেটা কারণ কি, সেটা কারণ হচ্ছে সেখানে ফ্রি রেডিক্যাল এডিশনের মাধ্যমে বিক্রিয়া করবে। অ্যান্ড এখানে আমরা নর্মালি এখানে যে বিক্রিয়াটা যে ইনিশিয়েট করে, সেই ইনিশিয়েটটা করা হচ্ছে সামওয়াট পারক্সাইড, অর্থাৎ H2O2 বিক্রিয়াটা ইনিশিয়েট করে। এখন এই বিক্রিয়াটা নর্মালি দেখায় কি অ্যান্টি মার্কনিভ এডিশন। অ্যান্টি মার্কনিভ এডিশন মানে কি, CH3 দেন হচ্ছে CH দেন হচ্ছে CH2, দেন হাইড্রোজেনটা সেই কার্বনের সাথে সংযুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেনের পরিমাণ অলরেডি কম। সো এখানে হচ্ছে CH2 হবে আর এটা হবে Br। ঠিক আছে। সো এটা উৎপন্ন হয় নর্মালি, অ্যান্টি মার্কনিভ এডিশন ঘটে। কারণ কি, সেখানে হচ্ছে পারক্সাইড তোমার ইনিশিয়েট করে দেয়। এখন খেয়াল করো, আমরা যদি এই বিক্রিয়ার উপরে যদি লেখা থাকে হাইড্রোকুইনোন, তাইলে কিন্তু অ্যান্টি মার্কনিভ এডিশন না ঘটে, সেখানে মার্কনিভ এডিশন ঘটবে।
অর্থাৎ নর্মালি মেন কথা হচ্ছে এইখানে তুমি হাইড্রোকুইনোন দেওয়ার মানে হচ্ছে হাইড্রোকুইনোন হচ্ছে পারঅক্সাইড ইনহিবিটর, অর্থাৎ এখানে কোনো পারঅক্সাইড ফর্ম হইতে দিবে না। পারঅক্সাইড যদি ফর্ম না হইতে পারে তাহলে সেখানে আলটিমেটলি কী ঘটবে না, সেখানে আলটিমেটলি তোমার ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে বিক্রিয়াটা ঘটবে না, কারণ পারঅক্সাইড কাজ না করতে পারলে সেখানে নর্মালি ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে না। সো এই পারঅক্সাইড যেহেতু কাজ করতে পারবে না, ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে না, দ্যাটস ওয়াই সেটা মার্কনিপভ এডিশনের দিকে চলে যাবে, সেটা অ্যান্টি মার্কনিপভ এডিশন দেখাবে না। কারণ অ্যান্টি মার্কনিপভ এডিশন দেখানোর জন্য বা খারাসের এডিশন দেখানোর জন্য সেখানে অবশ্যই পারঅক্সাইড উৎপন্ন হতে হবে, বাট আমরা সেখানে একটা পারঅক্সাইড ইনহিবিটর দিয়ে রাখছি। ক্লিয়ার? সো এই ইনফরমেশনের সাথে একটু রিলেট করে নিও, ঠিক আছে, যে পারঅক্সাইড ইনহিবিটর হচ্ছে এরা। এখন ধরো পারঅক্সাইড উৎপন্ন হয়ে গেল, এখন আমরা যেটা করলাম যে আমি যেটা বলতেছিলাম যে আমি অনেক দিন পরে আমি একটা ইথারের ধরো যে একটা স্যাম্পল নিলাম, এখন সেই স্যাম্পলটাতে আমি শিওর হইতে চাইতেছি যে ঠিক আছে আমি তো এটাকে চেতনানাশক হিসাবে ইউজ করবো অ্যান্ড মেডিকেল ইউজ, সেটা সেন্সিটিভ একটা তোমার ইউসেজ। এখন এই ইউসেজ আমি যেটা করবো সেটা হচ্ছে দেখবো যে সেখানে পারঅক্সাইড উৎপন্ন হয়েছে কিনা। তো ধরো আমরা হচ্ছে কি করলাম যে একটা স্যাম্পল নিলাম এবং এই স্যাম্পলটা 2 বছর ধরে ল্যাবরেটরিতে ছিল, আমরা সেখান থেকে একটু ইথার আনলাম, সেই ইথারটার সাথে আমরা হচ্ছে ধরো যে এখানে যে ইথারটা আছে সেই ইথারটার সাথে আমরা কি করলাম, সেই ইথারটার সাথে আমরা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, আমরা কি করলাম পটাশিয়াম আয়োডাইডের সাথে তোমার কিছু স্টার্চ মিশ্রিত করে দিলাম, অর্থাৎ স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড দিলাম, স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড খেআই স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড প্লাস হচ্ছে পানি দিলাম একটু। তো এরকম পটাশিয়াম আয়োডাইড যদি এরকম স্টার্চ মিশ্রিত এরকম পটাশিয়াম আয়োডাইডের সাথে যদি পানি দিই, তারপরে সেখানে যদি আমরা ইথারের যে স্যাম্পলটা নিলাম সেই স্যাম্পলটা যদি নিই, তখন যদি বাই চান্স সেইখানে ইথার কনভার্ট হয়ে কিছুটা যদি তোমার পারঅক্সাইডে রূপান্তরিত হয়ে থাকে, ধরো এই স্যাম্পলটা হচ্ছে অবিশুদ্ধ একটা স্যাম্পল, সেখানে কী হলো 2 বছর থাকার কারণে সামট কিছুটা না কিছুটা সূর্যের আলো ঢুকেই পড়ছে, ঢুকে পড়ার কারণে কিছুটা পারঅক্সাইড সেখানে উৎপন্ন হয়ে আসে। যদি পারঅক্সাইড উৎপন্ন হয়ে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই পারঅক্সাইড কী করবে, তোমার হচ্ছে এই খেয়ার সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ C2H5 দেন হচ্ছে C2H5, এই দুইটা পারঅক্সাইড গেল, প্লাস এরা হচ্ছে তোমার পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করবে, H2O করবে, দেন তারা যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে মেইন যে জিনিসটা উৎপন্ন করবে সেটা হচ্ছে তারা আয়োডিন উৎপন্ন করবে, আয়োডিন, অর্থাৎ এখানে তোমার দুইটা খেয়ায় অংশগ্রহণ করবে, দুইটা তোমার আয়োডিন অংশগ্রহণ করবে, অ্যান্ড হচ্ছে এখানে তোমার এখানে থেকে আয়োডিন চলে গেলে এটা থাকবে ক্ষা প্লাস, সেটা গিয়ে এইখানে H2ওর সাথে তোমার OH মাইনাস হিসেবে করবে KOH, আর একটা তারা যেটা করবে সেটা হচ্ছে এটা কিসে কনভার্ট হবে, এটা হচ্ছে তোমার এগেইন তোমার ইয়াতে কনভার্ট হয়ে যাবে, ইথারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে হচ্ছে তোমার C2H5 দেন O দেন C2H5। এখন খেয়াল করো, এখন এই যে আয়োডিন আছে I2, খেয়াল করো এই আয়োডিন স্টার্চের সাথে বিক্রিয়া করে এখন তোমার একটা তোমার রঙিন একটা তোমার বর্ণ দিবে, মানে রঙিন বর্ণ দিবে। খেয়াল করো, তার মানে যদি সেই ইথারের মধ্যে পারঅক্সাইড ফর্ম হয়ে থাকে, আমরা যখন পটাশিয়াম আয়োডাইড স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড দিব, তখন সেখানে কোন বর্ণের মেবি নীল বর্ণের, মেবি ব্লু বর্ণের না, আচ্ছা একটু ওয়েট করো, নীল বর্ণের যদি যোগ, এটা নীল দিয়ে লিখছি এই কারণে, আয়োডিন নর্মালি ব্লু মানে কি একেবারে কালো টাইপের একটা ব্লু থাকে না, সেরকম টাইপের থাকে আয়োডিন। সো আয়োডিন নর্মালি তারা নীল কালার দিবে। আর যদি সেই ইথারটা ধরো যে একেবারে বিশুদ্ধ, ইথারটা যদি একেবারে বিশুদ্ধ হয় সেখানে পারঅক্সাইড উৎপন্ন হয়নি, তার মানে কি সেখানে পারঅক্সাইড উৎপন্ন হয়নি। সো পারঅক্সাইড যদি উৎপন্ন না হয় তাহলে এখানে পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করার মতো কেউ নাই। নর্মালি সেই যে ইথার আছে সেই ইথার পটাশিয়াম আয়োডাইডের সাথে সে বিক্রিয়া করবে না। ইথার হচ্ছে মোটামুটি নিষ্ক্রিয়, আমি কি বলছিলাম ইথার হচ্ছে মোটামুটি নিষ্ক্রিয়, তারা অ্যালকোহলের মতো যার তার সাথে বিক্রিয়া দেয় সে অংশগ্রহণ করে বসে থাকে না, সে কিছু স্পেশাল বিক্রিয়া দেয়, কিছু বিক্রিয়া দেয়, ঠিক আছে। সো এখানে যে ইথার আছে সেই ইথার গিয়ে পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে ফেলবে না। ইথারটা যদি অবিশুদ্ধ হয় তাহলে সেখানে যে পারঅক্সাইড উৎপন্ন হইতেছে সেই পারঅক্সাইড গিয়ে পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করতেছে। দ্যাট মিনস ইথার থেকে যদি সেখানে তোমার পারঅক্সাইড উৎপন্ন না হয় তাহলে পটাশিয়াম আয়োডাইডের সাথে কেউ বিক্রিয়া করতেছে না, অ্যান্ড সেখানে আয়োডিন উৎপন্ন হইতেছে না, অ্যান্ড আয়োডিন যদি উৎপন্ন না হয় স্টার্চের সাথে কেউ বিক্রিয়া করে, কেউ নীলবর্ণও দিচ্ছে না। অর্থাৎ আমি এভাবে তো নীলবর্ণ দিচ্ছে কি দিচ্ছে না সেটার উপর ডিপেন্ড করে আমি বলে দিতে পারি যে সেই ইথারটা থেকে পারঅক্সাইড ফর্ম হয়েছে নাকি হয়েছে না, অ্যান্ড সেই জায়গাটাতে আমি সতর্ক হয়ে যাব যদি হয়ে থাকে, ঠিক আছে। সেই জায়গাটাতে কী হয়ে যাব, সতর্ক হয়ে যাব। এবং সেইখানে যদি পারঅক্সাইড বাই চান্স তৈরি হয়ে যায় তাহলে সেটাকেও তোমার দূরীকরণের কয়েকটা ওয়ে আছে। যেমন ওই সলিউশনে যদি আমরা তোমার FeSO4, আমরা যদি ফেরাস সালফেট, তারপরে আমরা কি করতে পারি Na2SO3 যদি আমরা সেই সলিউশনটাকে ছেড়ে দিই, তখন সেখানে পারঅক্সাইডটা আর পারঅক্সাইড হিসেবে থাকে না, পারঅক্সাইডটা এদের সাথে বিক্রিয়া করে ফেলে। সো আমি আবার বিশুদ্ধ ইথার পাচ্ছি।
ক্লিয়ার? তার মানে মোট কথা হচ্ছে যে সেখানে যদি পারক্সাইড বাই চান্স তৈরি হয়ে যায়, আমরা এক্সপেরিমেন্ট করে আগে বের করলাম। কীভাবে বের করব? পটাশিয়াম আয়োডাইড দিয়ে পানির সাথে বিক্রিয়া করাবো, করায় সেখানে আমরা বের করলাম যে সেখানে পারক্সাইড তৈরি হয়েছে। তার মানে এখন কী করতে হবে? এখন আমাদের পুরা ইথারটাকে পারক্সাইড মুক্ত করতে হবে। পারক্সাইড মুক্ত করতে চাইলে আমরা কি দিব? FeSO4 এবং Na2SO3 দিব, যারা গিয়ে সেই পারক্সাইডের সাথে বিক্রিয়া করে সেই পারক্সাইডটাকে ডেস্ট্রয় করে দিবে। আলটিমেটলি আমরা হচ্ছে বিশুদ্ধ ইথার পাবো। ক্লিয়ার? ওকে, সো এগুলো ছিল হচ্ছে ইথার নিয়ে তোমার প্রাথমিক কিছু কথাবার্তা। আমি ভাবছিলাম লেকচার হবে আধা ঘন্টা, লেকচার 1.5 ঘন্টা হবে মনে হইতেছে। ক্লিয়ার? তো এগুলো ছিল তোমার ইথার নিয়ে প্রাথমিক কিছু কথাবার্তা। প্রাথমিক কথাবার্তার পরে আমরা যাবো হচ্ছে তোমার ইথারের প্রিপারেশনে। সো ইথারের প্রিপারেশনে খুব ফেমাস একটা প্রিপারেশন আছে, যেমন উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি, এবং সেটা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশনে পড়ায় আসছি। আর এখানে তোমার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট একটা স্পেশাল প্রস্তুতি পড়ায় নেব, স্পেশাল প্রস্তুতি, যেটা জাস্ট এক্সেপশনাল একটা কেস, শুধুমাত্র কার ক্ষেত্রে? শুধুমাত্র ডাই ইথাইল ইথারের ক্ষেত্রে। ক্লিয়ার? এখন খেয়াল করো, আমরা যেটা করলাম, ধরো যে তোমার ইথাইল অ্যালকোহল নিলাম, এটা অনলি ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে করবে। ইথাইল অ্যালকোহল CH3 দেন CH2 দেন OH। ইথাইল অ্যালকোহলে আমরা কি করলাম? ইথাইল অ্যালকোহলে ধরো যে আমরা H2SO4 দিলাম, তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে এখানের আমরা কি বলতেছিলাম, খেয়াল করো যে এটা হচ্ছে ভাই একটা অ্যালকোহল, এটা হচ্ছে তোমার অ্যাসিড। সো আমরা এই জিনিসটা বারবার পড়ে আসছি যে অ্যালকোহল সে অ্যাসিড ধর্ম শো করতে পারে, সে বেসিক ধর্ম সে শো করতে পারে। কেন? কারণ অ্যালকোহল ইচ্ছা করলে H+ও দান করতে পারে, আবার OH- দান করতে পারে। কারণ খেয়াল করো, এদিকে হচ্ছে CH3, দেন এদিকে হচ্ছে তোমার C, দেন এদিকে হচ্ছে হাইড্রোজেন, দেন এদিকে হচ্ছে হাইড্রোজেন, দেন এদিকে হচ্ছে তোমার অক্সিজেন, দেন এদিকে হচ্ছে হাইড্রোজেন। এখন খেয়াল করো, এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের মধ্যে এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেহেতু এখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন কী করলো? তার নিজের দিকে ইলেকট্রন টেনে নিল, সে আংশিক নেগেটিভ, সে আংশিক পজিটিভ। অর্থাৎ কোনো একটা পজিটিভ নেগেটিভিটির কাছে এই পজিটিভটা এখান থেকে ছুটে যেতে পারে। অর্থাৎ এখানে H+, এখানে হাইড্রোজেনটা তোমার তার দুইটা ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে এটা হচ্ছে H+ হিসেবে বের হয়ে আসতে পারে, অর্থাৎ সেটা অ্যাসিড হিসেবে সে আচরণ করতে পারে, এগেইন সে ক্ষার হিসেবে আচরণ করতে পারে। কারণ হচ্ছে এখানে যে অক্সিজেন এবং কার্বন আছে তার মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অ্যান্ড অক্সিজেন হচ্ছে তাহলে আংশিক নেগেটিভ হবে, কার্বন হবে কি হবে? আংশিক পজিটিভ। সো সেই ক্ষেত্রে এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যবর্তী বন্ধন যদি ভাঙা যায়, তখন সেখানে OH রিলিজ হয়ে চলে আসবে। সো খেয়াল করো এখানে তাহলে এই অ্যালকোহল তারা কি করতে পারে? একটা ROH, তাদের যেই আছে এটা কি বলে? এটা হচ্ছে একটা ROH, তাদের যে মধ্যকার এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী বন্ধন আছে সেটা ভাঙতে পারে, তখন সে একটা অ্যাসিড হিসেবে কাজ করবে, কারণ সে H+কে রিলিজ করতেছে। আর তাদের মধ্যবর্তী কার্বন এবং যে অক্সিজেনের আছে সেটা বন্ধন করতে পারে, তখন সে একটা ক্ষার হিসেবে আচরণ করবে বা বেস হিসেবে কাজ করবে। এখন সে কোনটা হিসেবে কাজ করবে? তার দুইটারই প্রবাবিলিটি আছে। এখন সে কোনটা হিসেবে কাজ করবে? সে সেইটা হিসেবে কাজ করবে তার সামনে তুমি যেটা দিবা সেটার উপর বিবেচনা করে। তার সামনে যদি তুমি অ্যাসিড দাও তাহলে সে ক্ষার হিসেবে আচরণ করবে, অ্যালকোহলের সামনে যদি তুমি ক্ষার দাও তাহলে সে অ্যাসিড হিসেবে আচরণ করবে। কেন? কারণ যাতে তারা অ্যাসিড বেস একটা রিয়াকশন ঘটাইতে পারে, অ্যান্ড অ্যাসিড বেস রিয়াকশন যেহেতু তোমার তাপ উৎপাদী বিক্রিয়া, তো সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, এন্ট্রপি সেটাকে সাপোর্ট করে। ক্লিয়ার? সো এখানে যেটা হবে সেটা হচ্ছে, খেয়াল করো, তুমি অ্যালকোহলের সামনে একটা তীব্র অ্যাসিড দিয়ে দিছো, H2SO4, সালফিউরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড। সো এই H2SO4 যেহেতু এটার সামনে যেহেতু একটা তীব্র অ্যাসিড দিয়ে দিছো, সো এটা এখন কী হিসেবে আচরণ করবে? ক্ষার হিসেবে আচরণ করবে। ঠিক আছে? এটা এখন কাকে রিলিজ করে দিবে? OH-কে রিলিজ করে দিবে। তাহলে এটা OH-কে রিলিজ করলো আর এটা H+-কে রিলিজ করলো। তাহলে এটা OH-কে যদি রিলিজ করে আর H2SO4 যেহেতু তীব্র অ্যাসিড সে H+-কে রিলিজ করলো, তারা গিয়ে মিলিত হবে, তোমার তৈরি করলো হচ্ছে H2O। আর যেটা হলো বাকি থাকলো হচ্ছে তোমার, খেয়াল করো, বাকি থাকলো হচ্ছে CH3 CH2, এখানের কার্বনটা থাকলো হচ্ছে পজিটিভ। কেন পজিটিভ? কারণ ভাই এটা OH- আকারে রিলিজ হয়েছে। সো এখানে যে OH-টা ছিল, এখানে যে ধরো যে এখানে হচ্ছে কার্বন দুইটা, দেন এখানে হচ্ছে তোমার CH3, দেন এখানে যে OH-টা ছিল সেই OH কী করছে? তার যে দুইটা ইলেকট্রন ছিল, কার্বনের একটা ইলেকট্রন আর অক্সিজেনের একটা ইলেকট্রন, সেই দুইটাকে তার নিজে নিয়ে, অর্থাৎ বন্ধনটার বিষম বিভাজন করছে বা অসম বিভাজন করছে, দুইটা ইলেকট্রনই সে নিয়ে সে হচ্ছে তোমার OH- আকারে বের হয়ে আসছে, OH- আকারে। দেন OH- সেখানে এখানে H+-এর সাথে বিক্রিয়া করছে। সো এটা পজিটিভ রয়ে গেল। আর এখান থেকে যেহেতু H+ চলে গেছে, সো বাকি যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে HSO4-, কারণ কি এখান থেকে একটা H+ চলে গেছে, সো সে ইলেকট্রনটা রাইখা সে চলে গেছে। ক্লিয়ার? সো এই HSO4-, এটা যেহেতু মাইনাস আর এটা যেহেতু প্লাস, সো এরা এখন কী করবে? এরা একটা বিক্রিয়া করবে। অর্থাৎ আমরা নর্মালি প্রোডাক্টটা পাবো হচ্ছে CH3 CH2 HSO4, এবং এইটা ঘটতেছে হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
এখন একটা জিনিস খেয়াল করো, এখন ধরো তুমি বিক্রিয়ার তাপমাত্রা, এখন তুমি বিক্রিয়ার তাপমাত্রা, পুরা বিক্রিয়ার তাপমাত্রা তুমি রাখলা হচ্ছে 165 থেকে 170-এ। তুমি যদি 165 থেকে 170-এ রাখো, তখন এই বিক্রিয়ায় এই যেই তোমার এখানে যে আমরা ইন্টারমিডিয়েট প্রোডাক্টটা পাইছি, সেই ইন্টারমিডিয়েট প্রোডাক্টের মধ্যে ইলিমিনেশন রিয়াকশান ঘটবে বা অপসারণ বিক্রিয়া ঘটবে 165 থেকে যদি 170-এ রাখো। অর্থাৎ তুমি এটা থেকে তুমি আনলা হচ্ছে CH3, দেন CH2, দেন হচ্ছে তোমার HSO4, ঠিক আছে। সো এটা তো এই কার্বনের সাথে সংযুক্ত, আমি পুরোটা একটু আলাদা আলাদা করে দেখাই এইভাবে কি ঘটবে। তো এটা ধরো হচ্ছে কার্বন, এটা হচ্ছে ধরো তোমার কার্বন, দেন এটা হাইড্রোজেন, দেন এটা হাইড্রোজেন, দেন এটা হাইড্রোজেন, দেন এটা হচ্ছে তোমার কার্বন, দেন এটা হাইড্রোজেন, দেন এটা হাইড্রোজেন, দেন এটা HSO4। এখন যেটা হবে সেটা হচ্ছে, খেয়াল করো, ইলিমিনেশন ঘটবে আলফা বিটা ইলিমিনেশন, কারণ আমরা অপসারণ বিক্রিয়া পড়ে আসতেছিলাম যে অপসারণ বিক্রিয়াগুলো নর্মালি হয় আলফা বিটা অপসারণ, অর্থাৎ আলফা কার্বন থেকে তোমার কার্যকরীমূলক বা লিভিং গ্রুপ অপসারিত হয়, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়, অর্থাৎ এটা আলফা কার্বনের সাথে যে কার্বন সংযুক্ত সেটা হচ্ছে বিটা কার্বন। সো এই আলফা কার্বন থেকে একটা HSO4 অপসারিত হবে এবং এটা এই দুইটা ইলেকট্রনকে নিয়েই ভাগবে, অর্থাৎ এখানে অসমবিভাজন ঘটবে, আর এখানের Hটা H+ হিসেবে সে রিলিজ হবে, তার দুইটা ইলেকট্রন সেইখানে রেখে আসবে। আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা H+ যেটা বের হয়ে আসলো, আর এখানে যে HSO4- তারা আবার H2SO4 উৎপন্ন করলো, এন্ড বাকিটা যেটা আছে সেটা হচ্ছে বাকি যেই পোরশনটা আছে সেখানে হচ্ছে মাঝখানে একটা দ্বিবন্ধন ফর্ম হবে, অর্থাৎ এখানে হচ্ছে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন H2C, দেন এখানে হচ্ছে ডাবল বন্ড, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, এটা তো রিলিজই হয়ে গেল। সো এখানে CH2 অ্যালকিন প্রোডাকশন হইতেছে ইলিমিনেশন বিক্রিয়ার আলফা বিটা ইলিমিনেশনের মাধ্যমে, সেখানে কি প্রোডাকশন হইতেছে, সেখানে হচ্ছে তোমার অ্যালকিন প্রোডাকশন হইতেছে ইন কেস অফ 165 to 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাট তুমি যদি কি করো, তুমি যদি সেইখানে 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না রেখে তুমি যদি সেখানে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখো, কত ডিগ্রি, 140 ডিগ্রি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইন কেস অফ 140 ডিগ্রি, খেয়াল করো, ইন কেস অফ 140 ডিগ্রি তুমি যদি বিক্রিয়ার তাপমাত্রা 140 ডিগ্রি রাখো, তাহলে কি ঘটবে খেয়াল করো, 140 ডিগ্রি রাখলে 140 ডিগ্রি রাখলে এই যেই ইথাইল হাইড্রোজেন যে সালফেট আছে, সেই ইথাইল হাইড্রোজেন সালফেট আরে কোনো তোমার CH2OH এর সাথে বিক্রিয়া করবে, আরে কোনো CH3OH এর সাথে বিক্রিয়া করে তারা হচ্ছে তোমার ইথার উৎপন্ন করবে। তার মানে 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা আছে সেটা থেকে ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটবে, কি ইলিমিনেশন, আলফা বিটা ইলিমিনেশন বা আলফা বিটা অপসারণ ঘটবে, অ্যান্ড আলফা বিটা অপসারণের মাধ্যমে তারা হচ্ছে তোমার অ্যালকিন প্রোডাকশন করবে। বাট ইথাইল হাইড্রোজেন সালফেট তোমার 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তুমি দাও, তখন ইথাইল হাইড্রোজেন সালফেট কি করবে, আরে কোনো অ্যালকোহলের সাথে, অর্থাৎ আরে কোনো ইথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে, সে কি করবে, খেয়াল করো, এটা কি করবে, এ হচ্ছে HSO4- দিবে, আর এ হচ্ছে তোমার দিবে হচ্ছে তোমার হাইড্রোজেন। তো এর HSO4- আর এর হাইড্রোজেন মিলিতভাবে তোমার তৈরি করবে H2SO4, এগেইন H2SO4। এখানে আমরা H2SO4 পাইছিলাম, সো এখানে আমরা H2SO4 পাবো। H2SO4 হচ্ছে এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করতেছে, অ্যান্ড প্রভাবকের ধর্ম হচ্ছে তারা বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। সো দেখো, বিক্রিয়া শুরু করছিলাম H2SO4 দিয়ে, মাঝখানে অনেক হ্যান কাহিনী ঘটছে, বাট যাই হোক না কেন বিক্রিয়া শেষে আমরা H2SO4 ব্যাক পাচ্ছি। সো এই টার্গেটটা মাথায় রাখবো যে আমার H2SO4 ব্যাক পাইতে হবে। সো H2SO4 যদি ব্যাক পাও, তুমি এইখানে HSO4- এখান থেকে একটা হাইড্রোজেন নিয়েও ব্যাক পাইতে পারো, অথবা আরে কোনো অ্যালকোহলের হাইড্রোজেন থেকেও তুমি সেই হাইড্রোজেনকে ব্যাক পাইতে পারো, ব্যাক পাই তুমি H2SO4 বানাইতে পারো। তাহলে বাকি রইল হচ্ছে এইখান থেকে যেহেতু HSO4- চলে গেছে, সো এটা হচ্ছে পজিটিভ, আর এইখান থেকে যেহেতু H+ চলে গেছে, সো এটা হচ্ছে নেগেটিভ। সো এখানের পজিটিভ আর এখানে নেগেটিভ এখন কি হবে, তোমার কানেক্টেড হবে। সো কানেক্টেড হলে CH3, দেন CH2, দেন এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার অক্সিজেন, দেন এখানে তোমার CH2, দেন CH3। এই দেখো, ডাই ইথাইল ইথার। তাহলে দেখো এটা হচ্ছে অনলি ডাই ইথাইল ইথারের ক্ষেত্রে ঘটবে, আর যেগুলোর ক্ষেত্রে তুমি দাও না কেন, তুমি প্রোপানলের ক্ষেত্রে দাও, বিটানলের ক্ষেত্রে দাও, সেগুলোর ক্ষেত্রে অনলি তুমি তাপমাত্রা ফ্যাক্ট করবে না, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হচ্ছে তোমার ইলিমিনেশন ঘটবে বা অপসারণ ঘটবে। বাট এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, অনলি ইথাইল অ্যালকোহল। আমি এটা আগেও পড়াইছি, আবার পড়াই দিলাম, অনলি ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে তোমার এই জিনিসটা কি করতে হবে, মাথায় রাখতে হবে। ক্লিয়ার?
এখন যা হচ্ছে তোমার এটা ছিল শুধুমাত্র এক ধরনের তোমার আমরা একটা ইথার প্রস্তুতি অর্থাৎ ডাই ইথাইল ইথার প্রস্তুতি। এখন আমরা যে প্রসেসগুলো দেখাবো সেই প্রসেসগুলোর মাধ্যমে আমরা যে কোনো টাইপের ইথার প্রস্তুত করতে পারবো। ডাই মিথাইল ইথার, ডাই ইথাইল ইথার, মিথাইল ইথাইল ইথার, মানে যা চাও তুমি, যেটা চাও সেটা তুমি প্রোডাকশন করতে পারবা। অ্যান্ড সেই সংশ্লেষণটা হচ্ছে তোমার কী সংশ্লেষণ? উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। সো তুমি দেওয়া ফেলো, ক্যাপশন দেওয়া ফেলো, উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া, উইলিয়ামসন প্রিপারেশন অফ ইথার, উইলিয়ামসন প্রিপারেশন অফ ইথার। উইলিয়ামসন প্রিপারেশন অফ ইথার। আচ্ছা, উইলিয়ামসন প্রিপারেশন অফ ইথার, প্রিপারেশন অফ ইথার। আর উইলিয়ামসন প্রিপারেশন অফ ইথার যেই বিক্রিয়ার মাধ্যমে ঘটে সেই বিক্রিয়াটা হচ্ছে তোমার নর্মালি SN2 রিয়াকশন, SN2 রিয়াকশন, অর্থাৎ সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2 অ্যান্ড SN1 SN2 সবগুলো আমরা পরে আসছি। এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা ROH নিব, ROH, ঠিক আছে। এটার সাথে তোমরা আমার Na কি বিক্রিয়া ঘটাবো, সোডিয়ামকে, অ্যান্ড সোডিয়ামকে অর্থাৎ এটা একটা অ্যালকোহল, সেটার সাথে যদি আমরা সোডিয়ামকে বিক্রিয়া ঘটাই তাহলে আমরা পাবো হচ্ছে এখানে RONA প্লাস পাবো হচ্ছে তোমার হাইড্রোজেন। কেন? কারণ এটা হচ্ছে অ্যালকোহল, মানে অ্যালকোহল সে অ্যাসিড হিসেবে আচরণ করতে পারে, ক্ষার হিসেবে আচরণ করতে পারবে, বাট তার আচরণটা ডিপেন্ড করবে তার সামনে তুমি কাকে দিস। তার সামনে তুমি সোডিয়াম দিছো, যে সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু, সোডিয়াম যেহেতু ক্ষার ধাতু সে অ্যাসিড হিসেবে আচরণ করবে, অর্থাৎ সে একটা H+কে রিলিজ করে দিবে। সে একটা H+কে যদি এখান থেকে সরায় দেয়, এখানে RO- থাকবে, এখানে Naটা একটা ইলেকট্রন এই হাইড্রোজেনকে দান করে দিয়ে সে Na+ হিসেবে সেইখানে এসে বসে যাবে। ক্লিয়ার? কারণ এই সোডিয়াম চাইকে, সোডিয়াম একটা ইলেকট্রন দান করতে পারলে সে অষ্টক পূরণ করে ফেলতে পারে, সে একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস সে অ্যাচিভ করতে পারে। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই সোডিয়ামের টেন্ডেন্সি আছে একটা ইলেকট্রন দান করে দেওয়ার, যেই ইলেকট্রনটা এখানে যে H+টা আসছে সেই H+টা একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হয়েছে, এগিন এরকম টাইপের আরেকটা কাহিনী করছে, আরেকটা হাইড্রোজেন হয়েছে, H2 হয়েছে, জাস্ট সিম্পল। ঠিক আছে? সো নর্মালি এটা হচ্ছে এটা, অথবা এটাকে এভাবে তুমি বিবেচনা করতে পারো যে নর্মালি ক্ষারগুলা কী করে, ক্ষার ধাতুগুলা কী করে, একটা অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুটাকে প্রতিস্থাপিত করে, অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুটাকে কী করে, প্রতিস্থাপিত করে। অর্থাৎ সোডিয়াম এটা অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুটাকে প্রতিস্থাপিত করে NaCl উৎপন্ন করলো প্লাস H2। ক্লাস 8-এর পড়া অ্যাসিডের ধর্মাবলী, অ্যাসিডের ধর্মা বা অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিডের বৈশিষ্ট্য মধ্যে কী ছিল, ক্ষার ধাতুগুলা অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই হাইড্রোজেন গ্যাসের আমরা কীভাবে ডিটেক্ট করি, আমরা সেখানে ম্যাচের কাঠি ধরি তখন সেটা ধুম করে জ্বলে ওঠে, আবার তারপরে নিভে যায়। তো এইভাবে আমরা পড়ে আসছিলাম, তাই না? সো এখন খেয়াল করো, তো এখানে একটা ক্ষার ধাতু, এটা যেহেতু এখন অ্যাসিড হিসেবে কাজ করবে, সো এটা অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে সে প্রতিস্থাপিত করছে। দেখো এখানে ROH ছিল, সে হাইড্রোজেন পরমাণুটাকে প্রতিস্থাপিত করে RONA দিচ্ছে প্লাস H2। ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো, এখন আমরা এই যে RONA যেটা আছে, আর মানে একটা অ্যালকাইল গ্রুপ, সো এখানে যে RONA আছে, RONA, এই RO যে Na আছে, সেই RONA এর সাথে আমরা কার বিক্রিয়া ঘটাবো, RONA এর সাথে হচ্ছে তোমার আমরা বিক্রিয়া ঘটাবো হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইডের, অর্থাৎ তোমার অ্যালকাইল আয়োডাইড, অর্থাৎ RI, অর্থাৎ এটা অন্য যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ হইতে পারে, অন্য যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ হইতে পারে, অর্থাৎ একটা অ্যালকাইল আয়োডাইড। অ্যান্ড এই অ্যালকাইল আয়োডাইডের বিক্রিয়া ঘটাইলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে যে সোডিয়াম আছে, এখানের যে সোডিয়াম আছে, সরি এটাকে IR হিসাবে লিখি, এটাকে এই দিক দিয়ে দিই IR ড্যাশ। ক্লিয়ার? আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে যে সোডিয়াম আছে সেই সোডিয়াম এখানের আইকে আমরা একসাথে কানেক্ট করে দিব, তাহলে সেখানে আমরা পাবো হচ্ছে তোমার NaI প্লাস এখানে RO দেন R ড্যাশ, বাকিটাকে একসাথে সংযুক্ত করে দেবো। এটা হচ্ছে জাস্ট প্রসেস। তো আমি জাস্ট একটা উদাহরণ দেখাবো, তারপরে মেকানিজমে যাবো। অ্যান্ড মেকানিজম তো তোমরা পড়ে আসছো, সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কীভাবে ঘটে সেটা তো পড়ে আসছো। এখানে খেয়াল করো, আমরা ধরো কি প্রস্তুত করতে চাই, আমরা ধরো যে তোমার ডাইমিথাইল ইথার প্রস্তুত করতে চাই, তাহলে আমরা এদিকেও নিব মিথাইল, এদিকেও নিব মিথাইল, অর্থাৎ আমরা নিব হচ্ছে CH3 দেন ONA প্লাস নিব হচ্ছে আমরা CH3I, অর্থাৎ মিথাইল আয়োডাইড। এখানে কী হবে, Na আর I বিক্রিয়া করবে, অর্থাৎ সোডিয়াম আয়োডাইড প্লাস আমরা পাবো এখানে তোমার CH3O, আর এখানে জাস্ট CH3কে সংযুক্ত করে দিব মিথাইল ইথার।
সব কিছু প্রস্তুত করতে পারবে। এখন আমরা কি প্রস্তুত করব? ডাইমিথাইল ইথার। যদি ডাইমিথাইল ইথার প্রস্তুত করতে চাই তাহলে আমরা কি করবো ভাইয়া? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা CH3 CH2 দেন O নিব, দেন আমরা Na নিব এদিকে। তো আমরা কি করব, এইদিকেও আমরা CH3 CH2 নিব, কারণ আমার ডাই ইথাইল ইথার যদি প্রস্তুত করতে চাই তাহলে দুই দিকে আমার ইথাইল গ্রুপ লাগবে, CH2 CH3, এদিকে লাগবে CH2 CH3, দুদিকে যদি ইথাইল গ্রুপ লাগে সো এটাকেও ইথাইল নিতে হবে, এটাকেও ইথাইল নিতে হবে। সো এই পাশের যে এটা আছে, এই পাশের যে এই পোর্শনটা আছে সেই পোর্শনটা, আর এই পাশেও আমাদের এই পাশের যে আরটা দিতে হবে সেটাকেও এইভাবে সিলেক্ট করতে হবে যাতে আমি সেটা পাই। আর মেন কথা হচ্ছে সেটা। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে CH2 CH3 CH2I। সো এখন যেটা হবে NaI প্লাস কী হবে, Na আর I বিক্রিয়া করবে NaI, আর বাকিটা একসাথে সংযুক্ত হয়ে যাবে। বাকিটাকে যদি একসাথে সংযুক্ত করি তাহলে আমরা পাবো হচ্ছে CH3 CH2O CH2 CH2। এখন তুমি খেয়াল করো, মিথাইল ইথাইল প্রস্তুত করতে পারো। একটা জায়গায় মিথাইল নাও আর একটা জায়গায় ইথাইল নাও, ঠিক আছে? একটা উদাহরণ দিই, ধরো একটা জায়গায় তুমি কি নিলা, মিথাইল নিলা, একটা জায়গায় ইথাইল নিলা। তো একটা জায়গায় তুমি মিথাইল নাও, একটা জায়গায় যদি ইথাইল নাও, ধরো এই জায়গায় তুমি মিথাইল নিলা, তো CH3 দেন তোমার CH2ONa এটা নিলা, প্লাস নিলা হচ্ছে ধরো তুমি CH3I, তাহলে সংযুক্ত হয়ে কী হবে তোমার CH3 CH2O CH3, মিথাইল ইথাইল ইথাইল, ঠিক আছে? বা এটা ইউপেক নেম যা আছে তোমরা আগে পড়ে আসছো সেটা পড়ে আসবে। ক্লিয়ার? এখন যা মেকানিজমটা কীভাবে ঘটে, মেকানিজম কোনটাতে দেখাবো, এটা দিয়ে দেখে মেকানিজমটা। সো খেয়াল করো মেকানিজম ঘটে কীভাবে ভাইয়া, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমি এটাকে আবার লিখে তারপর মেকানিজমটা দেখা। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং সেটাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2, অর্থাৎ এটা হচ্ছে CH3 দেন CH2 দেন ONa প্লাস কি, প্লাস হচ্ছে তোমার CH3I, ঠিক আছে? CH3I। এখন খেয়াল করো কী হবে, 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে। এখন খেয়াল করো কী হবে, এখানের যে এটা আছে, খেয়াল করো এখানে যে এটা আছে CH3 CH2ONa, এটা তো নর্মালি CH3 দেন CH2, এটা হচ্ছে O মাইনাস থাকবে আর Na প্লাস হিসেবে থাকবে। তুমি যদি একটা দ্রবণে দাও, এটাকে নর্মালি আমরা ড্রাই ইথারে দিব। কিসে দিব? ড্রাই ইথার, অর্থাৎ আমরা একটা দ্রাবকে দিছি। সো দ্রাবকে যখন দিব, দ্রাবকে দিলে কী হবে, এটার যে পজিটিভিটি আর নেগেটিভ পার্টটা আছে সেই পার্টটা কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। দ্যাটস নর্মাল। অ্যান্ড এটার পজিটিভ নেগেটিভ পার্টটা যখন আলাদা হয়ে যাবে, অর্থাৎ এটা আলাদা হয়ে যাবে হচ্ছে তোমার কী হয়ে যাবে, খেয়াল করো এটা আলাদা হয়ে যেতেছে হচ্ছে তোমার এটা CH3 CH2O মাইনাস, আর একটা হয়ে যেতেছে সোডিয়াম প্লাস। এই যে CH3 CH2O মাইনাস হইতেছে, এটা হচ্ছে কি ভাই একটা নিউক্লিওফাইল, একটা কি নিউক্লিওফাইল, একটা নিউক্লিওফাইল। কী হবে খেয়াল করো, এইদিকের যে CH3I আছে সেইখানে কী হবে, এখানে হচ্ছে ধরো কার্বন, এখানে হচ্ছে ধরো কার্বন, দেন এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে ধরো তোমার আয়োডিন। এখানে আয়োডিনের যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, সেই আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি তোমার, আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার কি বেশি। সো বেশি হওয়ার কারণে সে কী করবে, এখানে কার্বন থেকে তার নিজের দিকে ইলেকট্রনকে তার নিজের দিকে টানে নিবে। সো কার্বনকে যখন তার নিজের দিকে ইলেকট্রনকে টানে নিবে, এটা হইতে থাকবে আংশিক নেগেটিভ, কার্বন হইতে থাকবে আংশিক পজিটিভ, কার্বন হইতে থাকবে কি আংশিক পজিটিভ। সো এইটা এই হিসাবে বিরাজ করবে। এখন কি করবে, আমরা কি জানি এটা কোন ইয়াতে করবে, SN2, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2। আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2 যেটা ঘটে, সেটা ঘটে শুধুমাত্র এক ধাপে, অর্থাৎ একদিকে নিউক্লিওফাইল অ্যাটাক করে আর একদিকে লিভিং গ্রুপ চলে যায়। সো এখন যেটা হবে সেটা হচ্ছে এখানে যেহেতু 3 পাশে হাইড্রোজেন আছে, এখানে যেহেতু ক্রাউডিং নাই, খুব বেশি ক্রাউডিং নাই, সো এখন যেটা হবে এইখানের যে CH3 CH2O যেটা আছে সেটা অ্যাটাক করবে হচ্ছে এখানের যেই এখানে হাইড্রোজেনটাকে একটু এইভাবে লিখি, হাইড্রোজেনটাকে একটু এইভাবে লিখি, এখানে হাইড্রোজেনটাকে একটু এইভাবে লিখি, এখানের যে এটা আছে তোমার, এখানে যে কার্বন আছে সেই কার্বনটাকে সে অ্যাটাক করবে, কারণ এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে একটা নিউক্লিওফাইল। এটা কেন নিউক্লিওফাইল, কারণ সে নিজে নেগেটিভ, সে একটা নিউক্লিয়াসকে অ্যাটাক করবে, সে একটা পজিটিভকে অ্যাটাক করবে, দ্যাটস সে নিউক্লিওফাইল। অ্যান্ড এটা কী করবে, এই কার্বনটাকে অ্যাটাক করতে থাকবে। অ্যান্ড মেইন জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে এখানে যে কার্বন আছে সেই কার্বনকে তোমার OCH2 দেন CH3 অ্যাটাক করতেছে,
আর এখানের যে কার্বন এবং আয়োডিনের মধ্যকার যে বন্ধন ছিল সেই মধ্যকার বন্ধন এখন ভাঙতে থাকবে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজ। এন্ড এখানে তোমার একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে তোমার একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজ। এক ধাপে ঘটবে, অর্থাৎ এখানে হলো। এখন কি হবে? এখন হচ্ছে এখানে যে আয়োডিন মধ্যকার যে বন্ধন, সেই বন্ধনটা একটা টাইমে ভাঙা যাবে, অর্থাৎ আয়োডিন এখানে যে দুইটা ইলেকট্রন ছিল সেই দুইটা ইলেকট্রনকে নিয়েই সে ভেঙে চলে আসবে, আর আয়োডিনটা এই দুইটা ইলেকট্রন নিয়েই সে চলে আসবে, অর্থাৎ আয়োডিনটা আই মাইনাস হিসেবে বের হয়ে আসবে। কারণ দুইটা ইলেকট্রন নিয়েই যদি সে আসে তাহলে সে আই মাইনাস হিসেবে বের হয়ে আসবে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে কার্বনটা পজিটিভ হয়ে যাওয়ার কথা, বাট এখানে যেটা করবে, এখানে যে দুটো ইলেকট্রন ছিল, অক্সিজেনের যে দুটো ইলেকট্রন ছিল, সেই দুটো ইলেকট্রন দিয়ে এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা পার্মানেন্ট বন্ধন তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি CH3, এখানে পাচ্ছি কি CH3, দেন এখানে হচ্ছে মাঝখানে একটা অক্সিজেন, দেন হচ্ছে CH2CH3। আর এই আই মাইনাস এই Na প্লাসের সাথে বিক্রিয়া করে তার সে ফর্ম করবে হচ্ছে তোমার কি NaI। মানে এটা SN2 বিক্রিয়ার মাধ্যমে করতেছে। কিসের মাধ্যমে করতেছে? SN2 বিক্রিয়ার মাধ্যমে। আর এইখানে খেয়াল করো, এখানে যদি তুমি এখানে আমাদের যে অ্যালকাইল হ্যালাইডটা নিতে হবে, সেই অ্যালকাইল হ্যালাইডটাকে অবশ্যই 1 ডিগ্রি নিতে হবে। 1 ডিগ্রি না নিয়ে যদি আমরা 2 ডিগ্রি 3 ডিগ্রি নিই তাহলে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে সেইখানে তুমি যদি 3 ডিগ্রি নাও, সেখানে হচ্ছে তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বদলে সেখানে হচ্ছে তোমার ইলিমিনেশন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া ঘটবে। ফার্স্ট কথা হচ্ছে এটা। আমি একটা 3 ডিগ্রি নিয়ে এক্সাম্পল দেখাবো, বাট এই জিনিসটা তোমার মাথায় রাখো, আমি উপরে দেখাবো একটা 3 ডিগ্রি নিয়ে। এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা নিতে হবে সেটাকে এখানে কি নিতে হচ্ছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ সে একটা নিউক্লিওফাইল, সে অ্যাটাক করতেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। যাকে আমি অ্যাটাক করতেছি তার এখানে যদি তোমার ক্রাউডিং থাকে তাহলে ফার্স্ট কথা হচ্ছে SN2 বিক্রিয়া ঘটবে না। সেকেন্ড কথা হচ্ছে যে সেইখানে চান্স থাকে তুমি যদি 3 ডিগ্রি নাও তাহলে এখানে ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটে, ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটতে পারে। কীভাবে খেয়াল করো? আলফা বিটা ইলিমিনেশন ঘটে যাবে। তুমি যদি এদিকে অ্যালকাইল হ্যালাইডটাকে যদি 3 ডিগ্রি নাও তাহলে প্রবলেমটা কী হবে খেয়াল করো। তুমি যদি অ্যালকাইল হ্যালাইডটাকে 3 ডিগ্রি নাও, আমি জাস্ট অ্যালকাইল হ্যালাইডটাকে এদিকে দিয়ে দিলাম, আমি জাস্ট একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম। ধরো এখানে হচ্ছে তোমার আর যে ONA যেটা ছিল সেটা হচ্ছিল তোমার জাস্ট CH2ONA, এটা প্লাস আমরা একটা 3 ডিগ্রি হ্যালাইড নিলাম। 3 ডিগ্রি কীরকম? ধরো যে এটা হচ্ছে আয়ের সাথে আমরা এটা হচ্ছে কার্বনের সাথে I, দেন CH3, দেন CH3, দেন CH3, এটা। এখন কি হবে খেয়াল করো, 3 ডিগ্রি, এটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন ভাই এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল। এটা কি হিসাবে কাজ করবে? এটা হচ্ছে তোমার নেগেটিভ হয়ে যাবে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে তোমার কি নিউক্লিওফাইল। অ্যান্ড এই নিউক্লিওফাইল কিন্তু এটার মধ্যে সরাসরি অ্যাটাক করতে পারবে না, কজ এখানে ক্রাউডিং অনেক বেশি। এখানে হচ্ছে তোমার সি, দেন এখানে সি, এখানে হাইড্রোজেন, এখানে সি এর উপরে দিয়ে হাইড্রোজেন, এই পাশে দিয়ে হাইড্রোজেন, 3 পাশে দিয়ে হাইড্রোজেন। অর্থাৎ এটার ক্রাউডিংটা যদি দেখায় তাহলে এটা হচ্ছে সি, দেন এটা হচ্ছে তোমার একটা কার্বন, দেন এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে একটা কার্বন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে কার্বন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে হচ্ছে তোমার আয়োডিন। এখন এই যে পিছন দিক থেকে যে অ্যাটাক করাটা, SN2 বিক্রিয়া কী ঘটে? তোমার পিছন দিক থেকে আসলে নিউক্লিওফাইল অ্যাটাক করে, অর্থাৎ যেই পাশে লিভিং গ্রুপ থাকে সেই গ্রুপের অপোজিট পাশ দিয়ে তোমার নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে। সেই অ্যাটাক করতে এখানে পারবে না, কজ এখানে তোমার ক্রাউডিং, খেয়াল করো, স্টেরিক হিন্ড্রেন্স বেশি, স্টেরিক বাধা বেশি। সো স্টেরিক বাধা বেশি থাকার কারণে এখানে তোমার কী করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। সো অ্যাটাক করা না করতে পারার কারণে এখানে কী ঘটবে? SN2 বিক্রিয়া ঘটবে না, সেখানে হচ্ছে SN1 বিক্রিয়া ঘটতে চাইবে। অর্থাৎ সেইখানে ইনিশিয়ালি একটা কার্বোক্যাটায়ন ফর্ম হবে। সেখানে কী ফর্ম হবে? কার্বোক্যাটায়ন ফর্ম হবে। অর্থাৎ এই নিউক্লিওফাইলটা যেহেতু অ্যাটাক করতে পারতেছে না, সো নিউক্লিওফাইলটা আগে ওয়েট করবে যে যতক্ষণ না এখানে যে কার্বন এবং যে আয়োডিনের যে মধ্যকার বন্ধন আছে সেই মধ্যকার বন্ধন পুরোপুরি না ভাঙে। অ্যান্ড কার্বন অ্যান্ড আয়োডিনের মধ্যকার বন্ধন যখন সেখানে পুরোপুরি ভাঙবে তখন সেখানে আমরা একটা I মাইনাস পাবো, আরেকটা আমরা পাবো হচ্ছে তোমার এই কার্বোক্যাটায়ন পাবো। সেখানে আমরা কী পাবো? কার্বোক্যাটায়ন পাবো। এখন খেয়াল করো, এখন হচ্ছে তোমার এখানে খেয়াল করো, এটা কি উৎপন্ন করবে? কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে। সো এখানে কি করবে? তোমার H3C, দেন হচ্ছে তোমার C, দেন হচ্ছে তোমার CH3, দেন এখানে দিলাম CH2, দেন দিলাম হচ্ছে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন দিলাম। আর এখন যেটা হবে, সেই এইখানে যে নিউক্লিওফাইলটা আছে এটা যেহেতু কার্বোক্যাটায়ন হয়ে গেছে, এখানে আয়োডিনটা যেহেতু পুরোপুরি চলে গেছে,
সো এখানে আয়োডিনটা চলে যাওয়ার কারণে এটা কী করবে, এখান থেকে সামনের দিক থেকে এটাকে অ্যাটাক করবে। সো এখানের অক্সিজেন এসে কী করবে, এখানের অক্সিজেন এসে এটার সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে ইনিশিয়ালি এটা তারা ফর্ম করবে, CH2CH3 ফর্ম করবে, CH2CH3 ফর্ম করবে। এখন খেয়াল করো, এখন যেটা ঘটে যাবে সেটা হচ্ছে ইনিশিয়ালি সেইখানে হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ঘটার কথা ছিল। এখন যেটা ঘটবে সেটা হচ্ছে এখানে আলফা বিটা এলিমিনেশন ঘটে যাবে, আলফা বিটা এলিমিনেশন ঘটবে। কী হবে খেয়াল করো, এখান থেকে এই কার্বন থেকে তোমার এই যে আলফা গ্রুপ আছে সেই আলফা গ্রুপ চলে যাবে, কার্বন থেকে কোনটা চলে যাবে তোমার মানে লিভিং গ্রুপ চলে যাবে এই আলফা কার্বন থেকে, এটা হচ্ছে আলফা কার্বন। আর এই আলফা কার্বনের পাশে যে বিটা কার্বন আছে সেই বিটা কার্বন থেকে যাবে হচ্ছে হাইড্রোজেন। সো বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন চলে যায় তখন এখানের হাইড্রোজেন চলে যাবে H+ হিসেবে, হাইড্রোজেন চলে যাবে H+ হিসেবে, অর্থাৎ এখানে যে বন্ধনটা আছে সেটা অসম বিভাজন করবে, হাইড্রোজেন দুইটা ইলেকট্রনিক কার্বনকে দিয়ে তারপর চলে যাবে। আর এখানে যে কার্বন এবং অক্সিজেনের মধ্যকার বন্ধন আছে সেইটারও অসম বিভাজন করবে, অক্সিজেন দুইটা ইলেকট্রন নিয়ে ভাগবে, অর্থাৎ অক্সিজেন এই রূপে সে বের হয়ে যাবে। অর্থাৎ এটা আমরা যেটা হবে এটা হচ্ছে বের হয়ে তোমার CH3 CH2, আর এখানে যে O আছে সেই O এই H+ এর সাথে বিক্রিয়া করে OH ফর্ম করবে, অর্থাৎ অ্যালকোহল ফর্ম করবে। আর এখানে যেটা হবে সেখানে হচ্ছে এই আলফা কার্বন এবং বিটা কার্বনের যেহেতু এলিমিনেশন রিঅ্যাকশন ঘটতেছে বা অপসারণ বিক্রিয়া ঘটতেছে, তার মানে আলফা কার্বন আর বিটা কার্বনের মধ্যে কী করবে তোমার ডাবল বন্ড ফর্ম হবে। সো আলফা কার্বন আর বিটা কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড ফর্ম হয় তাহলে আমরা দেখাইতে পারি H3C, দেন হচ্ছে তোমার C, দেন হচ্ছে CH3, দেন হচ্ছে এখানে হচ্ছে ডাবল বন্ড CH2, আর বাকিটা NaI ফর্ম হবে। অর্থাৎ যে আয়োডিনটা যেটা বেরিয়েছিল I- হিসেবে, Na+ যেটা ছিল সেটা Na হিসেবে থাকে। অর্থাৎ এদিকে তোমার অ্যালকিন প্রোডাকশন হইতেছে, কি প্রোডাকশন হচ্ছে অ্যালকিন প্রোডাকশন হচ্ছে। তুমি চাইতেছো ইথার প্রোডাকশন করতে, বাট সেখানে অ্যালকিন প্রোডাকশন হইতেছে। ক্লিয়ার? সো মেন কথা হচ্ছে এটা যে তুমি এখানে যদি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না নাও, আমি আবার বলতেছি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না নাও, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না নিলে সেখানে তুমি পিওর ইথার পাবা না। কজ তুমি যদি 2 ডিগ্রি নাও তাহলে হাফ হবে তোমার অ্যালকিন, হাফ হবে ইথার, অ্যান্ড 1 ডিগ্রি নিলে জাস্ট পিওর তুমি ইথার পাইতেছো। এখন তোমার মনে কোয়েশ্চেন আসতে পারে, তাহলে ভাই এরকম ব্রাঞ্চিং ইথারকে আমরা তৈরি করতে পারবো না? আমাকে যদি এরকম ইথার তৈরি করতে দেয়, ভাই তুমি এরকম একটা ইথার তৈরি করো, এটা হচ্ছে O, দেন এখানে হচ্ছে CH3, দেন এখানে হচ্ছে তোমার CH3, দেন হচ্ছে তোমার সরি এখানে হচ্ছে ধরো যে তোমার একটা এখানে হচ্ছে একটা কার্বন, দেন CH3, দেন CH3, দেন হচ্ছে CH3। আমরা এরকম কোনো ইথার তৈরি করতে পারবো কিনা? এরকম ইথার তৈরি করতে পারবো। সেই ক্ষেত্রে তুমি এই যে ব্রাঞ্চিং যে পোরশন আছে সেই পোরশনটা নিয়ে নিবা হচ্ছে এইটা, এই জায়গাটা, অর্থাৎ তুমি নিয়ে নিবা যেটা সেটা হচ্ছে খেয়াল করো তুমি পুরো ভেজাল মুক্ত হয়ে যাও। কীভাবে? তোমার নিতে হবে কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কারণ তুমি যাকে অ্যাটাক করবা সেটা 1 ডিগ্রি হইতে হবে। সেটা যদি 1 ডিগ্রি হয় তাহলে তুমি তাকে পিওরভাবে অ্যাটাক করতে পারবা, তাকে ইজিলি তুমি অ্যাটাক করতে পারবা, নিউক্লিওফাইল আসে তাকে অ্যাটাক করতে পারবে। এখন যেটা হলো সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কি করব আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা নিয়ে নিব হচ্ছে এটাকে নিয়ে নিব হচ্ছে তোমার C, দেন CH3, দেন হচ্ছে তোমার CH3, দেন হচ্ছে তোমার CH3, দেন হচ্ছে তোমার ONA এটা নিয়ে নিলাম, প্লাস হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যেটা নিলাম সেটা নিলাম হচ্ছে CH3I। তাহলে খেয়াল করো এই হ্যালাইডটা হলো 1 ডিগ্রি। এখন এইদিকে তারা একটা নিউক্লিওফাইল উৎপন্ন করলো, নিউক্লিওফাইলটা হচ্ছে কি ভাইয়া এইটা মাইনাস, তাই না? এটা মাইনাস সে নিউক্লিওফাইল উৎপন্ন করলো, আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে আংশিক পজিটিভ, এটা হচ্ছে তোমার আংশিক নেগেটিভ, এটার মধ্যে এসে সে অ্যাটাক করবে, অ্যাটাক করতে পারবে। এটা তার পিছন দিক থেকে অ্যাটাক করতে পারবে, কজ এখানে ক্রাউডিং বেশি নাই, জাস্ট 3টা হাইড্রোজেন আছে। সো 3টা হাইড্রোজেন ইন্টারমিডিয়েট অবস্থা চলে যায়, সো এখানে সে অ্যাটাক করতে পারবে না, আলটিমেটলি সেখানে একটা ইথার ফর্ম হবে। বাট তুমি যদি এখানে এটা নেওয়া হচ্ছে তুমি CH3ONA, আর এটা যদি নেওয়া হচ্ছে তুমি এটা যে তুমি তোমার অ্যালকাইল হ্যালাইড যদি নেও এটা যে C, দেন I, দেন CH3, দেন CH3, দেন CH3, তাহলে খেয়াল করো তাহলে কিন্তু অ্যাটাক করতে প্রবলেম হবে, অ্যাটাক করতে পারবে না এখানে, কারণ সব দিক দিয়ে ক্রাউডিং। সো অ্যাটাকটা যে করে তার কি হইতেছে দ্যাট ডাজন্ট ম্যাটার, অ্যাটাক তুমি যাকে করতেছো তার জায়গাটা তোমার ফ্রি রাখতে হবে। সো দ্যাটস ওয়াই মেন কথা হচ্ছে এটা যে তুমি এখানে যে অ্যালকাইল হ্যালাইড নিবা সেটা নিতে হবে 1 ডিগ্রি। তুমি এইখানে যে তুমি মানে ইথানোয়েড বা সোডিয়াম ইথানোয়েড বা সোডিয়াম তুমি প্রোপানোয়েড যা ইচ্ছা তাই নাও, এইদিকে তুমি কি নিতেছো দ্যাট ডাজন্ট ম্যাটার, এদিকে অ্যালকোহলিক পোরশনটা তুমি কি নিতেছো দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমার মেন কথা হচ্ছে এত কথা বলার কারণটা হচ্ছে মেন কথা হচ্ছে তুমি এদিকে যেই অ্যালকাইল হ্যালাইডটা নিবা সেই অ্যালকাইল আয়োডাইডটা নিবা, সেই অ্যালকাইল আয়োডাইডটা অবশ্যই 1 ডিগ্রি নিবা, সেটা হচ্ছে মেন কথা। তোমাদের লেভেলে এত কঠিন কিছু আসবে না, মেন কথা হচ্ছে জাস্ট এই জিনিসটা জানা রাখো, একেবারে সোজা একটা জিনিস খেয়াল করো। আমি আবার যাই যে এখানে হচ্ছে তোমার RONA, উইলিয়ামসন সংশ্লেষ কি RONA প্লাস R-OH, এটা মাস্ট বি 1 ডিগ্রি, জাস্ট এই কথাটা লিখে রাখো।
জাস্ট এই কথাটা লিখে রাখো। আর যদি মাঝখানে মেকানিজম কিছু মনেও না থাকে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, তুমি পরীক্ষা হলে আনসার করে আসতে পারবা। এটার মেকানিজম দিবেন, আর দিলে তো তুমি পারবে, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক পারবা। বাট এত বেজালে যাওয়ার দরকার নেই। মেন কথা হচ্ছে জাস্ট এটা, যে এখানে কী হবে, সরি আর ওএইচ না, আর আয়োডাইড, বাট এটা অবশ্যই 1 ডিগ্রি নিতে হবে। ক্লিয়ার? 1 ডিগ্রি, জাস্ট এটা। এখন তুমি এখান দিয়ে কি প্রোডাকশন করবা, NaI উৎপন্ন হবে, আর হচ্ছে বাকিটা প্রোডাকশন হবে হচ্ছে ইথার। যদি কোনো কিছু মনে না থাকে, জাস্ট এই জিনিসটাও মনে থাকে তাইলেও হবে, জাস্ট এই জিনিসটাও যদি মাথায় থাকে তাইলেও তুমি একটা রিয়াকশন করে দিয়ে আসতে পারবা। ক্লিয়ার? আর এগুলো হচ্ছে ইথার থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না, খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে না। কোয়েশ্চেন আসলে এইটা আসে যে অ্যালকোহল এবং ইথারের রাসায়নিক ধর্মের তুলনা করো। রাসায়নিক ধর্মের তুলনা বলতে কি, খেয়াল করো, ইথার এবং অ্যালকোহলের রাসায়নিক ধর্মের তুলনা। আচ্ছা, উইলিয়ামসন সংশ্লেষণগুলো আরেকটা সংশ্লেষণ আছে তোমার গ্রিগনার্ড রিয়াজেন্টের মাধ্যমে সংশ্লেষণ। গ্রিগনার্ড রিয়াজেন্টের মাধ্যমে আমরা কি করি, সেখানে হচ্ছে তোমার আমরা যেটা করি সেটা হচ্ছে, এটা হচ্ছে আবার হাজারিন আক্সারের বই দিচ্ছে, এটা লিঙ্কনসের বই নাই। গ্রিগনার্ড রিয়াজেন্ট, ধরো এটা হচ্ছে তোমার RMgX, এটা গ্রিগনার্ড রিয়াজেন্ট, প্লাস এখানে আমরা যেটা করবো Cl ইন্টু CH2, দেন হচ্ছে তোমার O, দেন হচ্ছে তোমার এদিকে অন্য একটা R গ্রুপ নেব, এটাকে ধরো যে R ড্যাশ নিলাম। তো এখন কি হবে, এখন হচ্ছে তোমার এদিকে ঠিক আগের মতো কাহিনী ঘটবে, অর্থাৎ এখানেও তোমার অ্যাসেড রিয়াকশন ঘটবে, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করবে। কীভাবে, খেয়াল করো, এখানে যে ইথারের যে গ্রিগনার্ড রিয়াজেন্টের যে পোর্শন আছে সেটা আমি কি বললাম, গ্রিগনার্ড রিয়াজেন্টের কোন পোর্শনের ভাঙন ঘটবে, এখানে R এবং Mg এর মধ্যবর্তী যে বন্ধন আছে সেইটার, এবং এইটা R হবে নেগেটিভ, Mg হবে কি হয়ে যাবে, পজিটিভ। এখানে আর যেহেতু নেগেটিভ, এখানে খেয়াল করো ক্লোরিন এবং কার্বনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সো ক্লোরিন হয়ে যাবে আংশিক ঋণাত্মক, কার্বন হয়ে যাবে কি আংশিক ধনাত্মক। সো এখানে ঋণাত্মক পোর্শন এখানে ধনাত্মক পোর্শনকে অ্যাটাক করবে, কারণ এখানে যে ক্লোরিনটা আছে সেই ক্লোরিনটা বের হয়ে চলে আসবে। সো আলটিমেটলি আমরা পাবো হচ্ছে এখানে ঋণাত্মক পোর্শন যদি এখানে ধনাত্মক পোর্শনকে অ্যাটাক করে, তাহলে আমরা পাচ্ছি R ইন্টু CH2 দেন O দেন R ড্যাশ, প্লাস আমরা পাচ্ছি MgClX। ক্লিয়ার? MgClX বা MgXCl। তো এখানে আমরা একটা ইথার পাইলাম, RCH2 R ড্যাশ, এখানে O গ্রুপ আছে এটা। সো এভাবে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্টের মাধ্যমে করতে পারি, বাট সেখানে নিতে হবে হচ্ছে তোমার R ড্যাশ O, তারপর হচ্ছে তোমার CH2Cl, বা এদিকে তুমি জাস্ট জানো। ক্লিয়ার? এদিকে তুমি অন্যান্য মানে হেলোজেনও নিতে পারো এটাই। আচ্ছা, এটা গেল। এখন তো তাদের রাসায়নিক ধর্মের তুলনায় দুইটার মধ্যে অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, ইথার সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে না। খেয়াল করো, ধরো তুমি এদিকে দিলা হচ্ছে অ্যালকোহল, একটা দিলা C2H5OH, এটা দিলা, ঠিক আছে, C2H5OH দিলা, তার সাথে যদি সোডিয়ামের বিক্রিয়া ঘটাও তাহলে সোডিয়াম বিক্রিয়া ঘটাবে, কারণ সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু, অ্যান্ড অ্যালকোহলকে আমি বলতেছিলাম যে সেটা অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, ক্ষার হিসেবে কাজ করতে পারে, ডিপেন্ড করে তার সামনে কে আছে। তো তুমি যদি তার সামনে যদি সোডিয়ামকে দাও, সোডিয়াম যেহেতু ক্ষার ধাতু সে অ্যাসিড হিসেবে কাজ করবে, অর্থাৎ সে H+কে রিলিজ করবে। সো সে যদি H+কে রিলিজ করে সোডিয়াম আসা, অথবা মেইন জিনিস হচ্ছে এইটার সোডিয়ামটা কী করবে, এখানের H+, এইখানের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। তো সেটা হবে তোমার C2H5ONa প্লাস আমরা পাবো হচ্ছে তোমার হাইড্রোজেন, অর্থাৎ এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হইতেছে। বাট ইথারকে যদি তুমি সেরকমভাবে দাও, ধরো তুমি C2H5 দেন দিলা হচ্ছে O, দেন দিলা হচ্ছে C2H5, এখানে যে C2H5 আছে তারা নর্মালি কী করবে না, সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে না, কারণ সোডিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু, সেই বিক্রিয়া করবে একটা অ্যাসিডের সাথে। সে বিক্রিয়া করবে কার সাথে, একটা অ্যাসিডের সাথে। সো এখানে অ্যাসিডিটির কোনো কোশ্চেনই আসে না, এখানে কোনো হাইড্রোজেন H+ হিসেবে রিলিজ হওয়ার কোনো কোশ্চেনই আসে না। সো যেহেতু H+ হিসেবে রিলিজ হওয়ার কোনো কোশ্চেন আসে না, সো সে কী করবে না, সেখানে বিক্রিয়া দিবে না। সো এটা হচ্ছে একটা, তোমাকে যদি বলে যে অ্যালকোহল এবং ইথারকে পার্থক্য করো, তুমি এই বিক্রিয়ার মাধ্যমে পার্থক্য করে দিতে পারবে। আরেকটা বিক্রিয়া আছে, বিক্রিয়া হচ্ছে তুমি PCl5 সাথে বিক্রিয়া, PCl5 এর সাথে যদি তুমি C2H5OH কে যদি বিক্রিয়া ঘটাও, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে PCl5 এটার সাথে বিক্রিয়া করে তোমার যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে, খেয়াল করো, এখানে সে অ্যাসিড হিসেবে আচরণ করবে, অর্থাৎ সে একটা হাইড্রোজেনকে সে এখান থেকে তোমার করে দিবে, হাইড্রোজেনকে তোমার ছাইড়া দিবে, অ্যান্ড এখান থেকে যেই একটা হাইড্রোজেনকে ছাইড়া দিবে সে একটা হাইড্রোজেন, খেয়াল করো, সরি, এখানে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে অ্যাসিডের মতো কাজ করবে, এটা কিসের মতো কাজ করবে, অ্যাসিডের মতো। তাহলে এটা যেহেতু অ্যাসিডের মতো কাজ করবে, তো এটা হচ্ছে তোমার ক্ষারের মতো কাজ করবে, বেইজের মতো কাজ করবে, অ্যান্ড বেইজের মতো কাজ করবে মানে সে কী করবে, OH-কে রিলিজ করে দিবে। এখানে সোডিয়াম ছিল নিজে ক্ষার, সো সে অ্যাসিড হিসেবে কাজ করতেছিল, আর এখানে PCl5 নিজে অ্যাসিড,
সো সে কী হিসেবে কাজ করবে? ক্ষার হিসেবে কাজ করবে। কথাটা বারবার বলে আসতেছি, অ্যালকোহলের সামনে তুমি অ্যাসিড দিছো, সে ক্ষার হিসেবে কাজ করবে। সে কাকে দান করবে? OH-কে। তার যে OH আছে সেই OH-এর একটা H দিয়ে এখানের একটা Cl, খেয়াল করো, এখানের একটা H দিয়ে এখানে একটা Cl, HCl ফর্ম করবে। আর বাকি রইল কি ভাই? বাকি রইল হচ্ছে এখানের PCl4, আর এখানে বাকি রইল হচ্ছে তোমার একটা অক্সিজেন। এখন যেটা হবে সেটা হচ্ছে এখানের একটা POCl3 ফর্ম করবে, POCl3, মেন কথা হচ্ছে এটা। এখানে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা দিয়ে POCl3 ফর্ম করলো। তাহলে Cl কয়টা হলো? Cl 3টা, 4টা, আর একটা Cl বাকি। সেই Clটা কী করবে? এই C2H5 এর এখানে OH এর জায়গাটাতে Cl হচ্ছে প্রতিস্থাপন করে এখানে বসা যাবে। অর্থাৎ এখানে গিয়ে আমরা পাবো হচ্ছে তোমার C2H5Cl। মেন কথা হচ্ছে এটা। মেন কথা হচ্ছে এখানে কী হবে? এখানে একটা Cl জাস্ট এখানে OH-কে প্রতিস্থাপন করবে, দেন বাকি এই জিনিসটা উৎপন্ন হবে। এখানে একটা প্রতিস্থাপন করলো, বাকি হলো কি? 4টা Cl। 4টা Cl এর মধ্যে এই দিকে যে একটা হাইড্রোজেন বের হলো সেটা একটা Cl এর সাথে বিক্রিয়া করবে HCl, 3টা যেই Cl3 রইলো আর একটা যে অক্সিজেন রইলো তারা মিলিতভাবে এটা উৎপন্ন করবে PCl3। ক্লিয়ার? ওকে। এখন নর্মালি যখন তুমি একটা ইথারকে দিবা নর্মাল তাপমাত্রায় PCl5 এর সাথে তারা বিক্রিয়া করবে না, নর্মাল টেম্পারেচার। বাট সেই ক্ষেত্রে যদি তুমি টেম্পারেচার বাড়ায় দাও, এক্সট্রা টেম্পারেচার দাও, তখন সেই এক্সট্রা টেম্পারেচার কী করবে? এক্সট্রা টেম্পারেচারের কারণে সে কী করবে? বিক্রিয়া করতে বাধ্য। এক্সট্রা টেম্পারেচার দিলে সে এখানে 2O, অর্থাৎ এটাকে আমি এটা এভাবে লিখছি C2H5, দেন এখানে O ছিল, দেন C2H5, জাস্ট এভাবে সাজায় লিখছি, C2H5O, দেন C2H5 2O। এটাকে যদি তুমি এক্সট্রা টেম্পারেচার দাও, তখন এক্সট্রা টেম্পারেচার দিলে তারা বিক্রিয়া করবে। তারা কী করবে? বিক্রিয়া করবে, PCl5 এর সাথে সে বিক্রিয়া করবে। অ্যান্ড PCl5 এর সাথে সে যদি বিক্রিয়া করে তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে তোমার C2H5 যেটা আছে না, সেই C2H5 আগের মতো ঠিক এখানে একটা করে Cl-কে তারা অ্যাকসেপ্ট করবে। একটা করে যদি Cl-কে অ্যাকসেপ্ট করে, এদিকে দুইটা C2H5 আছে, তো দুইটা C2H5 তোমার দুইটা Cl-কে অ্যাকসেপ্ট করলো। C2H5Cl, এখানেও C2H5Cl হয়েছে, বাট এখানে 2 অণু C2H5Cl হয়েছে, কারণ এখানে C2H5 আছে 2 অণু, তো 2 অণু Cl-কে অ্যাকসেপ্ট করলো। বাকি রইল হচ্ছে এই যে একটা অক্সিজেন আর এদিকে একটা ফসফরাস, 3টা ক্লোরিন, সেটা মিলে তারা এখানে POCl3 উৎপন্ন করবে। POCl3 দেখো, অ্যালকোহলও PCl5 এর সাথে বিক্রিয়া দিল, অ্যান্ড যখন তুমি উচ্চ তাপমাত্রায় ইথারও PCl5 এর সাথে বিক্রিয়া দিল। ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে অ্যালকোহল যখন বিক্রিয়া দিল তখন HCl প্রোডাকশন করলো, যেই HClটা এখানে প্রোডাকশন হয় নাই। এটাই তোমাকে পার্থক্য নিরূপণ করে দিবে। এখানে HCl প্রোডাকশন হয়েছে কীভাবে? এখানে যে OH যেটা বের হয়ে গেছিলো সেখানের একটা হাইড্রোজেন দিয়ে সেখানে HCl হয়েছে, বাট এখানের OH ছিল না, এখানে অক্সিজেনের সাথে H নাই, এখানে জাস্ট অক্সিজেন। এখানে অক্সিজেন ছিল, তার সাথে হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা HCl ফর্ম করছিল, বাট এখানে জাস্ট অক্সিজেন, সেখানে কোনো হাইড্রোজেন নাই, যে হাইড্রোজেনটা যে HCl ফর্ম করবে। সো অ্যালকোহল যখন PCl5 এর সাথে বিক্রিয়া করলো তখন সে এক্সট্রা উৎপন্ন করলো হচ্ছে HCl, বাট ইথার এক্সট্রা HCl সে প্রোডাকশন করলো না। দ্যাটস ওয়াই যেটা হলো এখানে যে HCl আছে সেই HClকে তুমি যদি অ্যামোনিয়া যদি দেও, তখন অ্যামোনিয়া গ্যাস যদি এখানে ছাড়ো, অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে যদি তুমি ছাড়ো, তাহলে তোমার NH4Cl এর অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে। বাট এইখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের এখানে তুমি অ্যামোনিয়া দিলা, এই বিক্রিয়ার মধ্যে তুমি অ্যামোনিয়া দিলে এখানে তোমার সাদা ধোঁয়া উৎপন্ন হবে না, কারণ এখানে তোমার HClই নাই। সো NH4Cl যেটা তোমার সাদা ধোঁয়া উৎপন্ন করতো, সেই সাদা ধোঁয়া উৎপন্ন করার মতো সেখানে কি নাই? কেউ সেখানে নাই। ক্লিয়ার? ওকে। তো এটা হচ্ছে আরেকটা আলাদা করার পদ্ধতি। আরেকটা আলাদা করার পদ্ধতি আছে, সেটা হচ্ছে তোমার ক্লোরোফর্ম বিক্রিয়া দ্বারা। ক্লোরোফর্ম বিক্রিয়া। সো ক্লোরোফর্ম বিক্রিয়া কী হয়? ক্লোরোফর্ম বিক্রিয়াগুলো নর্মালি ঘটে হচ্ছে তোমার কিসের মাধ্যমে? নর্মালি আয়োডোফর্ম বিক্রিয়া, এটা তো অন টাইপ অফ ক্লোরোফর্ম বিক্রিয়া। তো সেই বিক্রিয়া নর্মালি আমরা কি ইউজ করি? নর্মালি আয়োডোফর্ম বিক্রিয়া বা ক্লোরোফর্ম বিক্রিয়া নর্মালি আমরা কী করি ভাই? একটা জিনিস খেয়াল করো। নর্মালি আমরা কী করি? নর্মালি হচ্ছে তোমার আমরা নিই হচ্ছে একটা অ্যালকোহল নিই, অর্থাৎ ধরো যে আমরা নিলাম এখানে CH3, দেন CH3OH নিই, দেন CH3OH, এটা হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহলের সাথে একটা কি ক্লোরোফর্ম বিক্রিয়া হলে সেখানে ক্লোরিন নিব, আয়োডোফর্ম বিক্রিয়া হলে আয়োডিন নিব, তার সাথে আমরা কী নিব? সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। আগের আরও 2টা লেকচারে আমরা আয়োডোফর্ম বিক্রিয়া পড়ে আসছি বা ক্লোরোফর্ম বিক্রিয়া পড়ে আসছি। তখন কি উৎপন্ন হবে? CHI3 উৎপন্ন হবে, CHI3। যদি আমরা অ্যালকোহল নিই, CHI3 উৎপন্ন হবে, প্লাস আরও বিভিন্ন কিছু উৎপন্ন হবে, সেগুলো আমাদের জানা দরকার নেই। মেইন জিনিস হচ্ছে এটা, CHI3 যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এক ধরনের হলুদ অধক্ষেপ দিবে। কী অধক্ষেপ দিবে? হলুদ অধক্ষেপ দিবে। এখন তুমি যদি এই জায়গায়
আয়োডোফর্ম বিক্রিয়া যদি তুমি সেখানে ইথারকে বসায় দাও CH3O দেন CH3, এখানে কিন্তু কোনো টাইপের বিক্রিয়া ঘটবে না, এখানে কি করবে না, কোনো টাইপের বিক্রিয়া ঘটবে না, অর্থাৎ হলুদ পদক্ষেপ সৃষ্টি হবে না। এটা দিয়েও তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে দুইটাকে, অ্যালকোহল এবং ইথারকে ডিফারেন্সিয়েট করা যাবে। ক্লিয়ার? আরও একটা তোমার পার্থক্য নিরূপণকারী পরীক্ষা আছে, সেটা হচ্ছে তুমি জারিতর মাধ্যমে, অর্থাৎ খেয়াল করো আমরা যদি অ্যালকোহলকে যদি জারিত করি, ধরো এটা হচ্ছে CH3 দেন হচ্ছে তোমার CH2 দেন OH প্লাস যদি আমরা তোমার এখানে যদি আমরা K2Cr2O7 দিই, K2Cr2O7 প্লাস H2SO4 দিই, তখন সেখানে জায়মান অক্সিজেন উৎপন্ন হবে। জায়মান অক্সিজেন কী করবে, এটাকে জারিত করবে। ইনিশিয়ালি এখান থেকে দুইটা হাইড্রোজেনকে সে সরায় দিবে, এটাকে আগে আমরা পরে আসছি। এখান থেকে দুইটা হাইড্রোজেন কী করবে, সরায় যে দুইটা হাইড্রোজেনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2O উৎপন্ন করবে, প্লাস এখানে যেটা আছে সেটা হচ্ছে CH3 দেন CHO, অর্থাৎ সেখানে যে অ্যালকোহল আছে সেটা জারিত হয়ে কি উৎপন্ন করবে, তোমার অ্যালডিহাইড। সেটাকে যদি আবার জারিত করো তখন কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন হবে। বাট ইথার হচ্ছে, ইথারকে সহজে জারিত বিজারিত কোনো কিছু করা যায় না, কারণ ইথার হচ্ছে নিষ্ক্রিয়। আমি আগে বলছি ইথার হচ্ছে কি নিষ্ক্রিয়। সো ইথার নিষ্ক্রিয় হওয়ার কারণে সে এদিকে সহজে জারিত হইতে চাইবে না, অর্থাৎ সে সহজে ইথার থেকে অন্য কিছু প্রোডাকশন হবে না। বাট তুমি অ্যালকোহল নেও, সেটাকে জারিত করে তুমি সেখানে তুমি অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন করতে পারবে। এই বিক্রিয়াগুলো আমরা আগেই পড়ে আসছি, আগে লেকচারগুলোতে। ক্লিয়ার? সো এটা হচ্ছে আরেকটা পার্থক্য নিরূপণকারী পরীক্ষা। সেই পার্থক্য নিরূপণকারী পরীক্ষাগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের একটা একটু, আমি 1 ঘন্টা 26 মিনিট যদি হয়ে গেছে, বাট একটা একটু সৃজনশীল একটু প্র্যাকটিস করা দিই। সৃজনশীল না মানে জাস্ট উচ্চতর দক্ষতা টাইপের একটা কোয়েশ্চেন একটু সলভ করা দিই ইথারের জায়গা থেকে, যাতে ইথার অ্যালকোহল এগুলো জায়গা থেকে, যাতে তোমরা পরীক্ষার হলে ইজিলি সেই জিনিসগুলোকে আনসার করতে পারো। দেখো এইখানে যা পড়াইছি সবগুলা কিন্তু মনে রাখা লাগবে না। তুমি যদি প্রথম দিকে যে বৈশিষ্ট্যগুলো আছে, জাস্ট তুমি যদি বিক্রিয়ার এইখানে আমি যে সমস্ত বিক্রিয়ার মেকানিজম দেখাইছি, সেই সমস্ত বিক্রিয়ার মেকানিজম কোনোটাই দরকার নেই। তুমি জাস্ট কোর জিনিসগুলো, কেন ইথার নিষ্ক্রিয়, কেন পানিতে দ্রবীভূত হয় না, তাদের পার্থক্য নিরূপণকারী পরীক্ষা অ্যান্ড বিক্রিয়াগুলো জাস্ট যদি কীভাবে হয়েছে, জাস্ট প্রথম দিকে যেটা বুঝাইছি উইদাউট মেকানিজম, সেই জিনিসটা মাথায় রাখো, দ্যাটস এনাফ, তুমি কোশ্চেন আনসার করে আসতে পারবা। ক্লিয়ার? এখানে লিখছে যে C3H8O এ আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগ A ও B, এরকম A ও B দুইটারই কি A এবং B, A এবং B দুইটারই সংকেত হচ্ছে তোমার C3H8O। তারা কি করে না, তারা হচ্ছে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন, তারা সোডিয়ামের সঙ্গে যখন বিক্রিয়া করে তখন হচ্ছে তারা হাইড্রোজেন মুক্ত করে। দুইটাই A এবং B উভয়ই সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, তারা হচ্ছে তোমার কি দেয়, হাইড্রোজেন তোমার দেয়। উভয়ের বাষ্পকে কি করি, উভয়ের বাষ্পকে যদি 350 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত অ্যালুমিনিয়ামের মধ্যে দেয়, আচ্ছা এ এবং বি এর যদি আমরা বাষ্পটা নিই, এগুলোর যদি বাষ্পটা নিই, সেই বাষ্পটাকে যদি আমরা কি করি ভাইয়া 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি অ্যালুমিনার মধ্য দিয়ে, অর্থাৎ Al2O3 অ্যালুমিনার মধ্য দিয়ে যদি চালনা করি, তখন নিরুদন ঘটে এবং একটা সি যৌগ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? সি যৌগ। এবং আমরা জানি যে নিরুদন ঘটা মানে সেখান থেকে Al2O3 বা H2SO4 দিলে সেখান থেকে হচ্ছে H2O অপসারণ হয়, পানি অপসারিত হয়, সেটাকে বলা হয় নিরুদন বিক্রিয়া। ক্লিয়ার? তারপরে আবার বলছে সি এর ওজনীকরণের ফলে ওজনীকরণ যদি আমরা করি, সি এর সাথে যদি আমরা অক্সিজেনকে কানেক্ট করি, জাস্ট এটা সি এর সাথে যদি আমরা ওজনকে কানেক্ট করি O3, তাহলে আমরা কি পাবো, সি এর ওজনীকরণের ফলে আমরা ইথানেল এবং মিথানেল পাই। আমরা কি পাই? ইথানেল এবং মিথানেল। তাহলে মিথানেলকে যদি লিখি HCHO আর ইথানেলকে যদি লিখি তাহলে হচ্ছে তোমার CH3CHO ইথানেল। আবার সি এর সঙ্গে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইডকে যুক্ত করি তখন উৎপন্ন যে ডি যৌগ, সেই ডি যৌগকে আমরা KOH এর অ্যাকুয়াস সলিউশনের মধ্য দিয়ে যদি চালনা করি, তখন আমরা পাই হচ্ছে তোমার আবার এ যৌগ। এখন তোমাকে বলতে যে A B C D শনাক্ত করো। দেখো আমি আবার কোয়েশ্চেনটা পড়তেছি, এখানে খুব মজা পাবা। আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি যখন প্র্যাকটিস করাবো তখন দেখবো যে খুব এই জায়গাগুলোতে খুব বেশি মজা পাবা। দেখো তোমাকে কি বলছে, আগে ডাকটা চিন্তা করো। A এবং B দুইটা সংকেত কি C3H8O। সো এটা নর্মালি C3H8O, অর্থাৎ সেখানে হচ্ছে CnH2nO। খেয়াল করো CnH2n 2n প্লাস 2O। এটা কাকে সাপোর্ট করে? এটা হচ্ছে ইথার বা অ্যালকোহলকে সাপোর্ট করে, এই আণবিক সংকেতটা। খেয়াল করো, আমি যদি একটা অ্যালকোহলকে লিখি CH3CH2OH, আবার যদি এটাকে দিই CH3 দেন OCH3, এখানে কি আছে C2H কয়টা আসতেছে? দুইটা, H আসতেছে 4টা,
ও আসতেছে একটা, এখানে খেয়াল করো C2 H কটা আসতেছে, সরি H তো 6টা আসার কথা, 3 3 6 6, আর এখানে হাইড্রোজেন কটা আসতেছে তোমার 6টা, হাইড্রোজেন কটা 3টা, 2টা 5টা, একটা 6টা, অক্সিজেন একটা। সো দেখো CnH2n প্লাস 2O, এটা অ্যালকোহলও হইতে পারে আবার ইথারও হইতে পারে, দুইটার পসিবিলিটি আছে। খেয়াল করো দেখো কতটুকু টেকনিক্যালি কোশ্চেনগুলো করে, এটা কি হইতে পারে, অ্যালকোহল হইতে পারে আবার ইথারও হইতে পারে। তাহলে খেয়াল করো C3H8O এটা অ্যালকোহল হইতে পারে, ইথারও হইতে পারে, বাট তারা একটা জায়গায় একটা জিনিস একটু ক্লিয়ারিফাই করে দিছে যে এ এবং বি দুইটা যৌগ। এখন শুরুতে স্টুডেন্টদের মনে হইতে পারে যে এ হচ্ছে একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার, বাট তোমাকে কোশ্চেনে বলে দিচ্ছে যে এ এবং বি দুইজনেই তারা কি করে না, তারা হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তারা হাইড্রোজেন গ্যাস দেয়। তার মানে এখানে এ এবং বি যারা আছে দুইজনেই হচ্ছে তোমার অ্যালকোহল, দুজনের মধ্যে কেউ একজনও ইথার না, কারণ ইথাররা নর্মালি হাইড্রোজেন সোডিয়ামের সাথে সে বিক্রিয়া করে না এবং হাইড্রোজেনের গ্যাস উৎপন্ন করে না, সেটা কজটা আমি বুঝাইছি, অ্যালকোহল করে। দ্যাট মিনস এখানে যেই তোমার এ এবং বি আছে তারা হচ্ছে নর্মালি একটা অ্যালকোহল, ঠিক আছে, তারা হচ্ছে নর্মালি কি অ্যালকোহল। তো আমরা এই জিনিসটা শিওর হইলাম তারা হচ্ছে কি অ্যালকোহল, এই জিনিসটা আমরা কি হইলাম শিওর হইলাম, ক্লিয়ার, এই জিনিসটা আমরা মোটামুটি শিওর। সো আমরা এদের নর্মাল সংকেতটা লিখতে পারি যে C3H7OH, এ এবং বি দুইটারই নর্মাল সংকেত হচ্ছে C3H7OH, এটা হচ্ছে অ্যালকোহল। আর আমরা জানি না এখানের OH-টাকে আসলে কোন কার্বনের সাথে সংযুক্ত, এটা কি মাঝখানের কোনো কার্বনের সাথে সংযুক্ত নাকি প্রান্তের কোনো কার্বনের সাথে সংযুক্ত। সো এটা এও হইতে পারে অথবা কি হইতে পারে, বিও হইতে পারে, এটা এ এবং বি দুইটাই এটার মধ্যে লুকায়িত আছে, আমরা জানি না অ্যাকচুয়ালি কি। বাট আমাকে বলছে যে C3H7OH যদি আমরা নিরোধন ঘটাই তখন আমরা কি পাবো, এ এবং বি দুইটারই নিরোধন ঘটানোর মধ্যে আমরা সি পাবো। এখন এটাতে নিরোধন ঘটানো মানে পানি অপসারণ করা, পানি অপসারণের মধ্যে একটা জায়গা থেকে OH অপসারণ করতে হয় আলফা কার্বন থেকে, বিটা কার্বন থেকে অপসারণ করতে হয় হচ্ছে তোমার কি হাইড্রোজেন। সো এখানে যে OH কোন কার্বনে আছে সেটা আমরা নর্মালি জানি না, সো এখানে যে আলফা কার্বন কোনটা সেটা আমরা জানি না এবং বি এর মধ্যে। সো আমরা যেটা করবো এটাতে কোনো কিছু হচ্ছে না, আমরা যেটা যাবো সেটা হচ্ছে থার্ড অপশানে যাবো। থার্ড অপশানে লেখা আছে কার্বন যখন তোমার ওজনের সাথে বিক্রিয়া করে সে HCHO দেয়, মিথানল দেয় এবং ইথানল দেয়। আর আমরা কিন্তু ওজনীকরণ বিক্রিয়ায় তোমার যে দুইটা রেজাল্ট পাই সেই দুইটা রেজাল্ট থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আগের যৌগটাতে ব্যাক করতে পারি। কীভাবে ব্যাক করতে পারি, আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যে অক্সিজেনগুলো আছে সেই অক্সিজেনগুলোকে একসাথে সাজায় লিখবো। এখানে কী করবো, অক্সিজেনগুলোকে কী করবো একসাথে সাজায় লিখবো। অর্থাৎ এখানে তোমার HCHO এখানের অক্সিজেন, আর এখানে তোমার O দেন CH দেন হচ্ছে CH3, এগুলোকে সাজায় লিখবো। সাজায় লেখার পরে কী করবো আমরা হচ্ছে তাদের মধ্যকার এইখানে যে অক্সিজেনগুলো আছে সেই অক্সিজেনগুলোকে আমরা কী করবো তোমার বাদ দিয়ে দিব। অক্সিজেনগুলো বাদ দিয়ে মাঝখানে আমরা দ্বিবন্ধন ফর্ম করে দিব। সেটা আমরা পড়াইছিলাম যখন আমরা ওজোনোলাইসিস বিক্রিয়া পড়াই, তখন পড়াইছিলাম যে ওজোনোলাইসিসের রেজাল্টগুলো থেকে আমরা কীভাবে ব্যাক করতে পারি। যদি না থাকে আবার করে দেখো, ওজোনোলাইসিসের যে রেজাল্টগুলো পাবো সেই রেজাল্ট থেকে আমরা মূল যৌগে ব্যাক করতে পারি। সেইভাবে ওজোনোলাইসিসে প্রাপ্ত যে সমস্ত অ্যালডিহাইড বা কিটোন আমরা পাইলাম সেই অ্যালডিহাইড বা কিটোনের অক্সিজেনগুলোকে আমরা মুখোমুখি লিখবো। মুখোমুখি লেখার পরে অক্সিজেন দুইটাকে বাদ দিয়ে দিব, মাঝখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিব, তাহলে আমরা মূল যৌগটা পাওয়া যাবো। তাহলে আমাদের মূল যৌগটা আসতেছে, খেয়াল করো এদিকে C আর হাইড্রোজেন দুইটা, সো আসতেছে CH2 ডাবল বন্ড CH3, খেয়াল করো মাঝখানে ডাবল বন্ড দেন CH2 ডাবল বন্ড CH3। খেয়াল করো, তার মানে আমরা সি যৌগ পাই গেলাম, সি যৌগটা আমরা পাই ফেলছি। সি যৌগটা আমরা কি পাইছি, সি যৌগটা হচ্ছে তোমার CH2 ডাবল বন্ড CH3, দুইটা বন্ড একটা তিনটা চারটা। এখন দেখো সি যৌগের সাথে HBr এর যদি সংযুক্ত করাই তখন আমরা ডি পাবো। দেখো খুব ইজি, এখন সি এর সাথে যদি HBr এর সংযুক্ত করাই তাহলে আমরা ডি পাবো। তাহলে সি কি এটা, তাহলে সি এর সাথে আমরা কাকে সংযুক্ত করাবো, HBr, কার সংযুক্ত ঘটাবো, HBr, সি এর সাথে আমরা HBr সংযুক্ত করাবো। তাহলে আমরা আমাদের হাতে আসা হচ্ছে তোমার CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ব্রোমাইডকে কী করবো, সংযুক্ত করব, এডিশনের ক্ষেত্রে নর্মালি কি এডিশন ঘটে, হাইড্রোজেন ব্রোমাইড।
নর্মালি কি রিডাকশন ঘটে, নর্মালি হচ্ছে তোমার এদিকে যদি আমরা পারক্সাইড যদি না দেই, এদিকে যদি কি না দিই, পারক্সাইড যদি না দেই, তখন সেখানে মার্কনিভব এডিশন ঘটবে। আর যদি এখানে যদি আমরা পারক্সাইড দিই H2O2, তাহলে সেখানে অ্যান্টি মার্কনিভব এডিশন ঘটবে বা অ্যান্টি মার্কনিভব সংযোজন ঘটবে বা খারাসের সংযোজন ঘটবে। বাট এখানে খারাসের সংযোজন ঘটবে না, কারণ এখানে বলছে যে এখানে তোমার কোনো পারক্সাইড নাই, অর্থাৎ জাস্ট নর্মালি হাইড্রোজেন ব্রোমাইডের সাথে সংযোজন। সো নর্মাল সংযোজন, এনি টাইপ অফ নর্মাল সংযোজন, সেখানে কোন টাইপের সংযোজন হবে, মার্কনিভব সংযোজন বা মার্কনিভব এডিশন। মার্কনিভব এডিশন কি বলে, সেখানে যে অ্যাসিডের যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেন সেই কার্বনের সাথেই অ্যাড হবে যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ অলরেডি বেশি আছে। সো এখানে অ্যাকচুয়ালি আর ব্রোমিনটা অ্যাড হবে, তাহলে এখানে তাহলে আমরা পাবো হচ্ছে তোমার CH3 দেন CH, এখানে আমরা বিআরটাকে পাবো, এখানে আমরা বিআরটাকে পাবো। আর এখানে যে অলরেডি হাইড্রোজেন বেশি আছে, এখানে হাইড্রোজেন দুইটা আছে, এখানে একটা আছে, সো এখানে যেহেতু অলরেডি বেশি আছে, সো এখানে হচ্ছে তোমার কী হবে, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন আর একটা এই হাইড্রোজেনটা এসে এখানে বলে, সো নর্মালি আমরা CH2 পাবো। এখন কি বলছে, খেয়াল করো, অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে আনতে হবে। এখন কি বলছে, আমরা সেখানে KOH দিলাম, বাট সেটা দিলাম হচ্ছে তোমার অ্যাকুয়াস, সেটা কি দিলাম, অ্যাকুয়াস। সো আমরা যদি, আমি এটা বলতেছিলাম যে আমরা যদি সেখানে তীব্র যে খাটটা দিতেছি সেটা যদি অ্যাকুয়াস দিই, তখন সেখানে ঘটবে হচ্ছে তোমার সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। আর আমরা যদি সেখানে অ্যালকোহলিক KOH দিই, তখন সেখানে ঘটবে হচ্ছে তোমার অপসারণ বিক্রিয়া। এগুলো আগের লেকচারগুলোতে আমরা পড়ে আসছি। আমরা যদি সেখানে কি করি, এখানে KOHটাকে যদি অ্যাকুয়াস দেই, তখন সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। আর আমরা যদি সেখানে OH-টাকে যদি তুমি কি করি, তাহলে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। আমরা যদি সেখানে KOH-টাকে যদি অ্যালকোহলিক দিই, তাহলে সেখানে কি করবে, ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটবে বা সেখানে তোমার অপসারণ বিক্রিয়া ঘটবে। সেই জন্য পরে আসছে। তো এখন খেয়াল করো, তার মানে এখানে কি করবে, প্রতিস্থাপন বিক্রিয়া করবে, যেহেতু আমি বলছি KOH অ্যাকুয়াস, প্রতিস্থাপন বিক্রিয়া করবে। সো এখানে OH-টা কি করবে, এখানে ব্রোমিনটাকে তুলে দিয়ে OH তার পজিশনে বসে যাবে। তো CH3 দেন CH দেন হচ্ছে তোমার এদিকে OH দেন হচ্ছে CH3। কি বলছে যে C প্লাস HBr, তাহলে আমরা ডি এর সাথে KOH অ্যাকুয়াস দিলাম, আমরা পাইলাম হচ্ছে A। সো এটা হচ্ছে A। ক্লিয়ার? তাহলে দেখো আমরা A যৌগটা পেয়ে গেছি, A যৌগটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে A, আমি বড় করে লিখি, এটা হচ্ছে A। দেন আমরা বিটা শুধু পাই নাই, বিটা আমরা বের করতেছি। আমরা সি পেয়ে গেছি, সিটা হচ্ছে এটা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। দেন আমরা ডি পেয়ে গেছি, ডি হচ্ছে এটা, ডি। আর এ কোনটা, এ তাইলে সেটাই, দুইটা যেহেতু অ্যালকোহল হবে, সো এ সেটাই হবে, অ্যালকোহলই হবে। বাট অ্যালকোহল হইলেও সেখানে যে OH-টা সেটা মাঝখানে থাকবে না, সেটা প্রান্তে থাকবে, অর্থাৎ সেটা হবে CH3 CH2 CH2 OH। এটা হচ্ছে বি, কারণ এটাই একমাত্র পসিবল, তিনটা কার্বন দিয়ে একমাত্র এটাই পসিবল, আর একটা অ্যালকোহল বানানো, আর একটা অ্যালকোহল বানানো এটাই পসিবল। তো এটা হচ্ছে বি, সো এটা এটা বি। আবার আমি পড়াই দিয়েছি, চিন্তা করো। এখন খেয়াল করো, দুইটারে নিরুদনে, খেয়াল করো দুইটারে নিরুদনে কিন্তু আবার আমরা সি পাবো। খেয়াল করো, দুইটারে যদি নিরুদন ঘটে, নিরুদন মানে কি, সেখান থেকে যদি পানিকে অপসারণ ঘটাও, আলফা বিটা অপসারণ ঘটবে। এখান থেকে আলফা কার্বন থেকে যাবে OH, বিটা কার্বন থেকে যাবে হাইড্রোজেন, এদের মধ্যে তোমার দ্বিবন্ধন ফর্ম হবে। এটাকে একটু সেম কাহিনী, আলফা কার্বন থেকে যাবে OH, বিটা কার্বন থেকে যাবে হচ্ছে হাইড্রোজেন, দ্বিবন্ধন হবে। দুইটাই দেখো সেম রেজাল্ট আসবে, কইটা দেখো সেম, আমরা সি পাবো। তাহলে খেয়াল করো, আবার তোমাকে বললো কি, দেখো খুব চিন্তা ভাবনা করে তোমাকে সৃজনশীলগুলো এখন করতে হবে। এখন যা পড়ছো সব বেসিক কিন্তু আমরা পড়ায় ফেলছি, এখন যা করতে হবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। C3H8O এবং বি, দুইটা যৌগ, দুইটা যৌগের C3H8O, তাহলে এটা কি হওয়ার পসিবিলিটি আছে, এটা ইথার হওয়ার পসিবিলিটি আছে অথবা অ্যালকোহল হওয়ার পসিবিলিটি আছে। আমাকে তারপরে বললো যে তারা দুইজনেই সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তার মানে বোঝা গেল, যেহেতু তারা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যেহেতু তারা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, সেহেতু তারা অবশ্যই তারা অ্যালকোহল। তার মানে এ এবং বি তারা দুইজনই হচ্ছে অ্যালকোহল। বাট আমরা জানি না যে সেখানে যে অ্যালকোহল, কোনটা তোমার 2 ডিগ্রি অ্যালকোহল আর কোনটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা জানি না সেই অ্যালকোহলটার আসলেই সংখ্যাটা কী হবে, আমরা শুধু জানি যে C3H7OH আমরা লিখতে পারি। আচ্ছা, তারপরে কি বললো যে এই যে সি যৌগটা, এ এবং বি দুইজনের নিরুদনের ফলে আমরা সি যৌগ পাই। এখান দিয়েও আমরা কোনো পাই না, যেখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। বাট তারপরে আমরা বলছি যে সি এর ওজোনোলাইসিসের ফলে আমরা মিথানেল এবং ইথানেল পাই। তাহলে মিথানেল এবং ইথানেল যেহেতু পাই, সেইখান থেকে আমরা সিতে ব্যাক করতে পারবো। সেই ব্যাকটা করবো, দুইজনকে পাশাপাশি লিখবো, মাঝখানের অক্সিজেনগুলোকে বাদ দিয়ে দিব। সো অক্সিজেনগুলোকে যদি বাদ দিয়ে দিই, মাঝখানে দ্বিবন্ধন ফর্ম করে দিব, আমরা সি যৌগ পাই গেলাম। তারপরটা সোজা, সি যৌগের সাথে HBrকে সংযোজন করাও মার্কনিভব এডিশন করবে, যেহেতু সেখানে পারক্সাইড দেওয়া নাই, তো সেখানে আমরা ডি যৌগ পাবো। সো মার্কনিভব এডিশনের মাধ্যমে আমরা ডি যৌগ পাইলাম। মার্কনিভব এডিশনের মাধ্যমে অ্যাসিডের হাইড্রোজেনটা সেই কার্বনেই বসবে যে কার্বনে অলরেডি হাইড্রোজেনের পরিমাণ বেশি আছে, বসলো, শেষ। তারপর সেখান থেকে আমরা কি পাবো, KOH অ্যাকুয়াস যদি সলিউশন নিই, তাহলে আমরা পাবো। আমরা আগে বলছিলাম যে KOH এ যদি অ্যাকুয়াস নিই, তখন সেখানে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। সো সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটলো। এখানে যদি অ্যালকোহলিক সলিউশন নিত, তাহলে সেখানে তোমার অপসারণ বিক্রিয়া করতো বা ইলিমিনেশন রিঅ্যাকশন ঘটতো, সেটা আলফা বিটা ইলিমিনেশন হতো।
ক্লিয়ার? সো আলফা বিটা এলিমিনেশন হলো না, এখানে জাস্ট প্রতিস্থাপন বিক্রিয়া ঘটলো, অ্যান্ড প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে আমরা এটা পাইলাম। সো এটা পাওয়ার পরে তাহলে আমরা এ পাইলাম, সি পাইলাম, ডি পাইলাম, বি কই? যেহেতু বলছে এ এবং বি দুইজনই অ্যালকোহল, দুইজনই অ্যালকোহল হইলে এটা যদি একটা অ্যালকোহল, আর একটা অ্যালকোহল হওয়ার চান্স আছে 3 কার্বন বিশিষ্ট এইটাই। সো এটাই হচ্ছে কি তোমার বি যৌগ। ক্লিয়ার? থ্যাংকস ফর ওয়াচিং।